বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 7 জানুয়ারি 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি যে ব্যাচ, সেই ব্যাচের আজকে ষষ্ঠ ক্লাস, এবং আজকে আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধির 75 ধারা থেকে 86 ধারা পর্যন্ত, যেখানে আলোচনা করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা। তো এর আগের দিন আমরা কোন ব্যক্তিকে হাজির করার মোট 3টা প্রক্রিয়া ওই জায়গায় পড়েছিলাম। একটা হলো সমন, একটা হচ্ছে মানে গ্রেফতার, আর একটা হচ্ছে কি হুলিয়ার। তো গ্রেফতারের ভিতরে আবার 2 প্রকার ছিল, একটা হলো ওয়ারেন্ট অনুসারে গ্রেফতার, একটা হলো ওয়ারেন্ট ব্যতীত। সো ওয়ারেন্ট ব্যতীত যে গ্রেফতার, ওটা কিন্তু আমরা অলরেডি করছি 54, 55, 57, 151, আরো বেশ কয়েক জায়গায় আছে, ওটা আমরা নাই পড়ি। আর আজকে যেটা পড়বো গ্রেফতারি পরোয়ানা সহ গ্রেফতার, এটা দেখেন ধারা 75 থেকে 86। তো তার আগে একটু বলে রাখি যে সমন এবং ওয়ারেন্টের মধ্যে পার্থক্য কি ভাই। সমনের ক্ষেত্রে আপনাকে আদালত নির্দেশে একজন কর্মকর্তা আপনারা গিয়ে সমন দিয়ে আসবে এবং আপনাকে নিজের ইচ্ছায় ওখানে গিয়ে হাজির হতে হবে সংশ্লিষ্ট তারিখে। কিন্তু ওয়ারেন্টের ক্ষেত্রে আপনারে ওই যে ওয়ারেন্ট জারি করতে গেছে সে আপনারে গ্রেফতার করে আদালতের কাছে হাজির করবে, আপনার আর ভাড়ার টাকা দেওয়া লাগবে না, উনিই আপনারে কষ্ট করে আদালতের সামনে নিয়ে আসবেন। আর সমনের ক্ষেত্রে আপনার এসে নিয়ে আসবেন, আপনার নিজের স্ব ইচ্ছায় এখানে এসে হাজির হতে হবে। তবে এটা কি জানেন, সমন দেখ বা ওয়ারেন্ট দেখ, যাই দেখ না কেন, সমন দিলেও যেদিন হাজির হবেন সেদিন আপনার জামিন নিতে হবে, আবার ওয়ারেন্ট গ্রেফতার করে আনলে তো জামিন নিতে হবে। এই হচ্ছে সমন। তো গতদিন আমরা পড়ছি, আজকে করবো গ্রেফতারি পরোয়ানা। তো আমি একটা এডিশনাল পেজ দিছি, এই এডিশনাল পেজটা আগে হাতে নেন, তারপরে আমরা আইন পাঠে আসি। এডিশনাল পেজের যে 75 ধারা, এটা আমরা আগে দেখবো। দেখেন 75 ধারায় বলেছে, দেখেন যে প্রতিটি গ্রেফতারি পরোয়ানা আন্ডারলাইন করে লিখিত। গ্রেফতারি পরোয়ানা কি হতে হবে? লিখিত। এবং আদালতের প্রিজাইডিং অফিসার বা ম্যাজিস্ট্রেট কর্তৃক স্বাক্ষরিত ও আদালতের সিল মোহরযুক্ত হতে হবে। তাহলে সমনও লিখিত, গ্রেফতারি পরোয়ানা কি লিখিত। এবং গ্রেফতারি পরোয়ানার ইংরেজি ওয়ারেন্ট। প্রত্যেকটি পরোয়ানার ইংরেজি কি? ওয়ারেন্ট। প্রত্যেকটি পরোয়ানা উহা প্রদানকারী আদালত আন্ডারলাইন করেন বাতিল না করা পর্যন্ত, এটা বিবিআই, অথবা উহা কার্যকর না হওয়া পর্যন্ত, উহা কার্যকর না হওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে। দেখেন খুবই দামি কথা এবং গুরুত্বপূর্ণ কথা। এটার অর্থ হলো যে আদালত ওয়ারেন্ট ইস্যু করছে সেই আদালত বাতিল না করা পর্যন্ত বা উহা কার্যকর হওয়া না পর্যন্ত বলবৎ থাকবে। অর্থাৎ ধরেন মামলা করছেন গোপালগঞ্জ কগনিজেন্স কোর্টে, আমলি আদালতে, ওয়ারেন্ট ইস্যু করছে গোপালগঞ্জের আমলি আদালত। এখন গোপালগঞ্জের আমলি আদালত যদি ওয়ারেন্ট দিয়ে থাকে, তাহলে এই ওয়ারেন্ট বাতিল করতে পারে গোপালগঞ্জের আমলি আদালতে, দায়রা জজও পারবে না, হাইকোর্টও পারবে না। বুঝতেন? তাহলে ওয়ারেন্ট বাতিল করে কে? যে আদালত ইস্যু করে। উচ্চ আদালত কিন্তু বাতিল করতে পারবে না। তাতে আপনি আপিল করেন, রিভিশন করেন, যাই করেন না কেন, বাতিল করার ক্ষমতা নাই। আর একটা ক্ষেত্রে বাতিল হবে যদি ওই ওয়ারেন্ট অনুসারে কাউরে গ্রেফতার করা হয়, মানে ওটা যদি কি হয়, কার্যকর। তাহলে এই 75 ধারা থেকে যে প্রশ্নটা আসতে পারে সেটা হলো যে ওয়ারেন্ট বাতিল করতে পারে কে? ইস্যুকারী আদালত। অথবা ওয়ারেন্ট কি হলে কার্যকর? হাইকোর্ট পারবে? সুপ্রিম কোর্ট পারবে? পারবে না। আর ওয়ারেন্ট কিভাবে হবে? লিখিত হতে হবে। এবার একটু আইন পাঠে আসেন। 75 ধারাটাতে আইন পাঠে কি লেখছে একটু পড়ি, দেখেন। গ্রেফতারি পরোয়ানার ধরন ফ্রম অফ ওয়ারেন্ট, ধারা 75। আদালত কর্তৃক ইস্যুকৃত প্রত্যেকটি গ্রেফতারি পরোয়ানা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক বা ম্যাজিস্ট্রেটের বেঞ্চের ক্ষেত্রে উক্ত বেঞ্চের যে কোনো কর্মকর্তা কর্তৃক লিখিত ও স্বাক্ষরিত হতে হবে। আদালতের সিল থাকবে, এটা আমরা জানি নাকি। আর প্রত্যেকটি সমন পরবর্তীতে আদালত কর্তৃক বাতিল না করা পর্যন্ত বা জারি না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে, একই কথা। তো আমরা আবার ওই নোটটা একটু চলে আসি। 73 ধারা।
পাইছেন? ছিয়াত্তর ধারায় এমন কিছু কথা বলা আছে যে কথাগুলোর বাস্তবে খুব বেশি প্রয়োগ আপনারা দেখেন নাই, বুঝছেন? ছিয়াত্তর ধারায় কি বলছে আমি একটু বলে দিই। সেটা হলো যে ওয়ারেন্ট তো ইস্যু করে কে? আদালত। ওয়ারেন্ট কার্যকর করবে কে? পুলিশ। ধরেন পুলিশই করে। এখন ৭৬ ধারায় আদালত এন্ডোর্স করে দিতে পারে, পৃষ্ঠাঙ্কন করে দিতে পারে যে যে পুলিশ ওয়ারেন্ট কার্যকর করবে সেই পুলিশ ইচ্ছা করলে জামিন দিতে পারে। মানে ওয়ারেন্ট দিল, ওয়ারেন্ট জারি করবে ধরেন গোপালগঞ্জের সাব ইন্সপেক্টর, তাহলে গোপালগঞ্জের সাব ইন্সপেক্টরের ক্ষমতা দিয়ে দিছে যে তুমি যখন গ্রেফতার করবা, গ্রেফতারের পরে ওই গ্রেফতারকৃত ব্যক্তির জিজ্ঞাসা করবা যে তোমার থেকে জামিন নিতে চাই কিনা। যদি জামিন নিতে চাই তাহলে তুমি তাৎক্ষণিক তারে জামিন দিতে পারবা। কিসের শর্তে? ধার্য তারিখে আদালতে কি হাজির হওয়ার শর্তে। বাস্তবে দেখছেন কখনো? বাস্তবে প্রয়োগ নাই, কিন্তু ফৌজদারি কার্যবিধিতে কি আছে? বিধান আছে। এই বিধানটা আছে কত ধারায়? ৭৬ ধারায়। দেখেন একটু পড়ি। আদালত জামানত গ্রহণের নির্দেশ দিতে পারে। যিনি পরোয়ানা কার্যকর করবেন আদালত তাকে জামিন প্রদানের ক্ষমতা প্রদান করতে পারেন। দেখছেন কি বলছে? যিনি পরোয়ানা কি করবে? কার্যকর করবেন, তারই কিসের ক্ষমতা দিচ্ছে? জামিন প্রদানের ক্ষমতা দিতে প্রদান করতে পারেন। পরোয়ানায় লিখিত নির্দেশে নিম্নলিখিত বিষয়গুলো থাকবে এবং ওই ৭৬ ধারায় আদালত ওই ওয়ারেন্টে লিখে দিতে পারে, পৃষ্ঠাঙ্কন করে দিতে পারে, এন্ডোর্স করে দিতে পারে। কি কি দেখেন? জামিনদারের সংখ্যা, মানে পুলিশকে বলে দিচ্ছে যে তুমি এই অনুসারে গ্রেফতার করবো, বাট ইচ্ছা করে জামিন দিতে পারো। ওই জায়গায় লেখা থাকবে কয়জন জামিনদারের সংখ্যা থাকবে, এটা ওখানে লেখা থাকবে। তারপরে দেখেন যে পরিমাণ অর্থের জন্য জামিনদারগণ আচ্ছা একটু অপেক্ষা করেন। যে পরিমাণ অর্থের জন্য জামিনদারগণ বা যে ব্যক্তিকে গ্রেফতার করার জন্য পরোয়ানা প্রদান করা হয়েছে সেই ব্যক্তি যথাক্রমে কি থাকবে? দায়ী থাকবে এবং যে সময় তাকে আদালতে হাজির হতে হবে। তাহলে ওয়ারেন্টে লেখা থাকবে যে কয়জন জামিনদারের জিম্মায় জামিন নিবে, তারপরে যে পরিমাণ অর্থ, যে বয়েল বন্ডের টাকা, কত টাকার বন্ডে জামিন দিছে, আর যে সময় তাকে আদালতে কি হতে হবে? হাজির হতে হবে। এই বিষয়গুলো উল্লেখ থাকবে। তো ৭৬ দ্বারা আমি মনে রাখবেন যখন পরোয়ানা ইস্যু করছে পরোয়ানাটাই লেখা থাকবে যে ওই ব্যক্তি ইচ্ছা করলে কি দিতে পারে? জামিন দিতে পারে। বুঝতে পারছেন? এবার আবার একটু আইন পাঠে চলে আসি। তাহলে এই জায়গার ৭৬ ধারা একটু যদি পড়ি, একই কথা লেখা, তারপর একটু পড়ি যে গ্রেফতারি পরোয়ানা জারিকারক কর্তৃক অভিযুক্তকে মুক্তি সম্পর্কে ৭৬ ধারায় আলোচনা করা হয়েছে। যে ব্যক্তির গ্রেফতারের জন্য পরোয়ানা ইস্যু করা হয়েছে, গ্রেফতারি পরোয়ানা জারিকারী কর্মকর্তা আদালতের নির্দেশনা অনুসারে জামানত গ্রহণপূর্বক সেই ব্যক্তিকে মুক্তি দিতে পারে যদি উক্ত ব্যক্তি আদালতের নির্দিষ্ট সময়ে হাজির হবে মর্মে পর্যাপ্ত জামানত সহ কি গ্রহণ করে? বন্ড সম্পাদন। বন্ডের বাংলা হচ্ছে মুসলেকা, সিকিউরিটি বন্ড একই জিনিস। বুঝছেন? এবার এই জায়গা ধারা মনে না রাখলেও চলবে, বুঝছেন? এই যে ৭৫ ধারায় কি আছে, ৭৬ ধারায় মানে ধারা মেনশন, ধারা আপনার মনে নাই, বাট ধারার বিষয়বস্তুর জন্য মনে থাকে যে ওয়ারেন্টটা কি হতে হবে? লিখিত। তারপরে যে আদালত ওয়ারেন্ট ইস্যু করছে সে বাতিল করবে। কত ধারায় মনে না থাকলে সমস্যা নাই। চলে আসি পরের দুইটা ধারা। পরের ধারা যদি আমরা দেখি, দেখেন যে যার বরাবর গ্রেফতারি পরোয়ানা নির্দেশিত হতে হবে। পাইছেন? সাধারণত গ্রেফতারি পরোয়ানা এক বা একাধিক পুলিশের প্রতি নির্দেশিত হবে। তাহলে গ্রেফতারি পরোয়ানা নির্দেশিত হবে মানে এটা কার্যকর করবে কে? পুলিশ। এক বা একাধিক পুলিশ। ৭৮ ধারা অনুসারে, এটা ইম্পর্টেন্ট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। ৭৮ ধারা অনুসারে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কোন পলাতক আসামি, ঘোষিত অপরাধী অথবা
এমন ব্যক্তি যে জামিনের অযোগ্য অপরাধে অভিযুক্ত বা গ্রেফতার হতে পলাতক, তাকে গ্রেফতারের জন্য জেলার মধ্যে গোল দিবেন জমির মালিক। তারপরে দেখেন কৃষক, জমির মালিক কৃষক অথবা জমির ম্যানেজারের উপর পরোয়ানা নির্দেশিত হতে পারে। একটু আবার পড়ি দেখেন। প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট কোন পলাতক আসামি, মানে যে পলাতক, তাদের যারে গ্রেফতার করা যায় নাই, তারপরে বলছে ঘোষিত অপরাধী, প্রোক্লেইমড অফেন্ডার, এমন ব্যক্তিদের জামিন অযোগ্য শব্দটা গোল দেন। জামিনের অযোগ্য শব্দটা গোল দেন। জামিনের অযোগ্য অপরাধে অভিযুক্ত বা গ্রেফতার হতে পলাতক, তাকে গ্রেফতারের জন্য তার জেলার মধ্যে কোন জমির মালিক, কৃষক বা জমির ম্যানেজারের উপর পরোয়ানা নির্দেশিত করতে পারে। এই কথার অর্থ কি? ধরেন আমাদের এস.এম. মাহবুব সাহেব, উনি পলাতক আসামি, ঘোষিত অপরাধী, ওনারে কোনো ক্রমেই গ্রেফতার করা যাচ্ছে না। ধরেন এই যে ওসমান হাদি, ওনারে হত্যার জন্য অভিযুক্ত কে? ফয়সাল না? ফয়সাল। তাহলে সে একটা কি অপরাধী? ঘোষিত অপরাধী। তাহলে ফয়সালে তো গ্রেফতার করা যাচ্ছে না, তখন প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট নির্দেশ দিতে পারে ফয়সালের যে জায়গায় আনাগোনা আছে, ভাড়া বাড়ি যদি থাকে বা অন্য কোথাও যদি সম্ভাবনা থাকে যে জায়গায় আসতে পারে, তাহলে সেই সকল এলাকার লোকরে নির্দেশ দিবে যে যদি তোমরা ফয়সালরে দেখো তাহলে গ্রেফতার করে আদালতে নিয়ে আসবা বা পুলিশ স্টেশনে কি দিয়ে আসবা। কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। কারে? পলাতক আসামি, ঘোষিত অপরাধী এটা। কিন্তু যার বিরুদ্ধে নতুন মামলা হয়েছে সে পলাতক না, তারে কি এরকম আদেশ দিবে না? পলাতক অপরাধী বা ঘোষিত অপরাধী তার ক্ষেত্রেই আদেশটা দিবে। তো এখানে যে প্রশ্নটা আসতে পারে যে কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিবে? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিবে। এবং কারে কারে দিতে পারে গ্রেফতার ক্ষমতা? জমির মালিক, কৃষক অথবা জমির ম্যানেজারের উপর। ধারা মনে না রাখলে সমস্যা নাই। চলে আসি আমরা আবার ওই নোটটায় চলে আসেন। আসি দ্বারা গ্রেফতারি পরোয়ানা কার্যকর করেছেন এমন কোন পুলিশ অফিসার বা অন্য কোনো ব্যক্তি যাকে গ্রেফতার করা হবে তাকে পরোয়ানার সারমর্ম জানাবেন এবং প্রয়োজন হলে তাকে পরোয়ানাটি দেখাবেন। মানে আপনি যখন ওয়ারেন্ট অনুসারে গ্রেফতার করতে যাচ্ছেন, তাহলে যারা গ্রেফতার করতে যাচ্ছেন তাকে অবশ্যই এর সারমর্ম জানাইতে হবে যে আপনি অমুক মামলার আসামি, আপনারে গ্রেফতার করা হচ্ছে। এবং যদি প্রয়োজন হয়, সে যদি দেখতে চায়, অবশ্যই তার ওয়ারেন্টের কপি কি দেখাতে হবে। তাহলে আপনারা দেখি পারেন কিনা যে বিনা ওয়ারেন্টের ক্ষেত্রে অবশ্যই কারণ জানাবে। এটা কত ধারায় আছে? 54 ক। 54 ক। আর ওয়ারেন্টের ক্ষেত্রেও জানাবে। এটা কত? আচ্ছা, বুঝছেন? তাহলে বর্তমানে কোন পুলিশ এসে যদি আপনারে ধরে নিয়ে যায়, অবশ্যই আপনার জানার অধিকার আছে যে আমার কি আপনি ওয়ারেন্ট সহ গ্রেফতার করতেছেন নাকি ওয়ারেন্ট ছাড়া। যদি ওয়ারেন্ট ছাড়া হয়, কি কারণে আমারে গ্রেফতার করতেছেন? আর যদি ওয়ারেন্ট সহ হয়, সেই ওয়ারেন্টটা কো। বুঝতে পারছেন? বিনা ওয়ারেন্টের ক্ষেত্রে 54 ক, আর ওয়ারেন্টের ক্ষেত্রে বুঝছেন? আমরা চলে এসেছি 82 ধারা। এই জায়গা ধারা তারা মনে না রাখলে সমস্যা নাই, আপনি মূলত কি মনে রাখবেন? ফ্যাক্ট। 82 ধারায় বলছে যে গ্রেফতারি পরোয়ানা বাংলাদেশের যে কোনো স্থানে কার্যকর করা যাবে। গ্রেফতারি পরোয়ানা ধরেন দিছে গাজীপুরের আদালত, তাহলে আসামিকে গ্রেফতার করা যাবে কোথায়? বাংলাদেশের যে কোনো জায়গায়। বাংলাদেশের যে কোনো জায়গায়। ক্ষমতা থাকলে তো ভেনিজুয়েলার প্রেসিডেন্টও ধরে আনা যাবে, যে কোনো পর্যায়ে তো পরে যদি ক্ষমতা থাকে বিশ্বের যে কোনো জায়গা থেকে ধরে আনা যাবে। তো আমরা একটু চলে আসি 81 ধারা, আইন পাঠে চলে আসেন। এই 81 ধারাটা ভিভিআই। বিলম্ব ছাড়াই আটক ব্যক্তিকে আদালতে হাজির করা। পড়ানোর আগে বলে দিই, বিনা ওয়ারেন্টে গ্রেফতার করলে তারা হাজির করতে হবে ম্যাজিস্ট্রেটের কাছে 61 ধারা অনুসারে 24 ঘন্টা। আর ওয়ারেন্ট সহ গ্রেফতার করলে তারা হাজির করতে হবে ম্যাজিস্ট্রেটের কাছে অনাবশ্যক বিলম্ব ছাড়া, মানে যত দ্রুত করা যায়। 61 81। ওয়ারেন্ট ছাড়া হইলে 61, ওয়ারেন্ট সহ হইলে 81। বিনা ওয়ারেন্টে গ্রেফতার করলে পুলিশ রাখতে পারবে কতক্ষণ? 24 ঘন্টা। কত ধারা?
61। আর ওয়ারেন্ট সহ গ্রেফতার করলে কোনো সময় পুলিশ নিজের কাছে রাখা যাবে না, ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যেতে হবে। কত? 81। দেখেন, গ্রেফতারি পরোয়ানা কার্যকর করেছেন এমন পুলিশ অফিসার বা অন্য কোনো ব্যক্তি অনাবশ্যক বিলম্ব ছাড়াই, এটা গোল্ডেন, অনাবশ্যক বিলম্ব ছাড়াই উইদাউট আননেসেসারি ডিলে গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে হাজির করতে হবে। 81 দ্বারা প্রযোজ্য হবে যে ক্ষেত্রে গ্রেফতারি পরোয়ানা অনুসারে কোনো ব্যক্তিকে গ্রেফতার করা হয় সেই ক্ষেত্রে হাজির করার ক্ষেত্রে। অন্যদিকে 61 ধারা প্রযোজ্য হবে যে ক্ষেত্রে বিনা গ্রেফতারি পরোয়ানা ব্যতীত কোনো ব্যক্তিকে আটক করা হয় সেই ব্যক্তির হাজিরার জন্য। বিনা গ্রেফতারি পরোয়ানায় আটককৃত ব্যক্তিকে আন্ডারলাইন করবেন 24 ঘন্টার মধ্যে, এবং গ্রেফতারি পরোয়ানা অনুযায়ী আটককৃত ব্যক্তিকে অনাবশ্যক বিলম্ব ছাড়া আদালতে হাজির করতে হবে। কত? 81 ধারা। তো তাহলে আমাদের তানমিন সাহেব 61 আর 81 কি পার্থক্য বলেন? উল্টে গেছে, আবার বলেন। হ্যাঁ, অরেঞ্জ সহ, জি ধন্যবাদ। আমরা বিগত বছরের প্রশ্ন দেখি। 23 সালে একটা প্রশ্ন আসছে এখান থেকে, দেখেন, গ্রেফতারি পরোয়ানার মাধ্যমে পুলিশ কোনো ব্যক্তিকে গ্রেফতার করলে তাকে আদালতের ড্যাশ হাজির করতে হবে কতক্ষণ? গ্রেফতারি পরোয়ানার মাধ্যমে মানে ওয়ারেন্ট সহ, তাহলে তো অনাবশ্যক বিলম্ব। আর যদি গ্রেফতারি পরোয়ানা ছাড়া হয় 24 ঘন্টা। বুঝছেন? চলে আসে আমরা 83 ধারা। মাহবুব সাহেব, 61 আর 81 ধারার ভিতর কি পার্থক্য আছে বলেন? 61 কি আর কি আছে? বিলম্ব অবিলম্বে ওয়ারেন্ট ছাড়া পুলিশ তারা রাখতে পারবে, গ্রেফতার করার পর রাখতে পারবে 24 ঘন্টা। আর ওয়ারেন্ট সহ যদি গ্রেফতার করে 1 মিনিট রাখতে পারবেন। অধিক্ষেত্রের বাইরে পরোয়ানা প্রেরণ, দেখেন অধিক্ষেত্রের বাইরে সমন 73, অধিক্ষেত্রের বাইরে ওয়ারেন্ট 83, 73 83। অধিক্ষেত্রের বাইরে ওয়ারেন্ট জারি করতে হতো কত, কোথায়, কার কাছে? ওই জায়গার ম্যাজিস্ট্রেটের কাছে, মনে আছে? আর এখন দেখবো যে অধিক্ষেত্রের বাইরে ওয়ারেন্ট, ধরেন একজন ব্যক্তি মামলা দায়ের করছে গোপালগঞ্জ আমলি আদালতে, আদালত ওয়ারেন্ট ইস্যু করছে, কিন্তু যার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু কার্যকর করবে সে বাস করে কক্সবাজারের রামুতে। এখন এই ওয়ারেন্টটা কিভাবে কার্যকর করবে? এই পদ্ধতিটা বলেছে 83 ধারায়। কি বলছে দেখেন, যে আদালত পরোয়ানা জারি করে সে আদালতের এখতিয়ারের স্থানীয় সীমারেখার বাইরে উক্ত পরোয়ানা কার্যকর করতে প্রয়োজন হলে উক্ত আদালত পরোয়ানাটি যে এলাকায় কার্যকর করতে হবে সেই এলাকার নিম্নলিখিত কর্মকর্তা বরাবর গোল দিবেন ডাক যোগে বা অন্য কোনো উপায়ে পরোয়ানা পাঠাতে হবে। যদি আপনি এখতিয়ারের বাইরে পরোয়ানা কার্যকর করতে চান তাহলে ডাক যোগে বা অন্য কোনো জায়গায় ওই এলাকার কার কাছে পাঠাতে হবে? দেখেন 1 নম্বরে বলছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, অথবা বলছে এবং না কিন্তু অথবা। তাহলে গোপালগঞ্জের ওয়ারেন্ট যদি রামুতে কার্যকর করতে চান তাহলে রামুর কার কাছে পাঠাইতে হবে? নির্বাহী ম্যাজিস্ট্রেট, অথবা জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট এর নিকট। জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট মানে ধরেন এসপি সাহেব, তাহলে রামুর নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা কক্সবাজারের কে? এসপি সাহেবের কাছে, অথবা মেট্রোপলিটন এলাকা হলে পুলিশ কমিশনারের ডিবিআই। পরীক্ষায় প্রশ্ন আসবে যে এখতিয়ারের বাইরে ওয়ারেন্ট কার্যকর করতে হলে কার কাছে পাঠাইতে হবে। যদি ঢাকা মেট্রোপলিটন এলাকায় হয় তাহলে কার কাছে পাঠাবে? পুলিশ কমিশনার। আর যদি গাজীপুর মেট্রোপলিটন এলাকার বাইরে হয় তাহলে কার কাছে? নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা গাজীপুরের পুলিশ সুপার। কত ধারায়? 83। তাহলে এখতিয়ারের বাইরে সমন কত ধারা রাব্বি সাহেব? 73। আর এখতিয়ারের বাইরে ওয়ারেন্ট 83। বিগত বছরের প্রশ্ন চলে আসি আমরা, যে কোন জেলার ফৌজদারি আদালতের ওয়ারেন্ট স্থানীয় অধিক্ষেত্রের বহির্ভূত কোন মেট্রোপলিটন এলাকায় তামিলের জন্য নিম্নের কার নিকট প্রেরণ করতে হবে? কার কাছে?
আর যদি মেট্রোপলিটন এলাকার বাইরে হতো, নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট নাকি? এবার নোটে চলে আসেন। এই আপনারা যারা ফাঁকিবাজ, বাসায় বসে পড়তে ইচ্ছা করে না, মনে থাকে না, তারা বাসায় বসে পড়েন আর না পড়েন, এই যে প্রতিদিনের ক্লাস লেকচার একবার চালায় শুনবেন। আমরা চলে আসি ধারা 85, দেখেন, এক জেলা হতে ইস্যুকৃত পরোয়ানা যখন উহার বাইরে কার্যকর হয়, মানে এক জেলার পরোয়ানা কার্যকর করছে আরেক জেলায়। ধরেন গোপালগঞ্জের, আমি ঢাকার কথা বলি, ঢাকার পরোয়ানা কার্যকর করতে গাজীপুরে, তখন পরোয়ানা প্রদানকারী আদালত, আন্ডারলাইন করবেন, গ্রেফতার স্থান হতে 20 মাইলের মধ্যে না হলে গ্রেফতারকৃত ব্যক্তিকে উক্ত গ্রেফতারকৃত স্থানের নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ কমিশনার অথবা জেলা সুপারিনটেন্ডেন্ট এর নিকট হাজির করতে হবে। ব্যাখ্যাটা বুঝেন। বলছে যে ওয়ারেন্ট ইস্যু করছিল এক আদালত, কিন্তু তারা গ্রেফতার করছে কোথায়? ভিন্ন এখতিয়ার সম্পন্ন আদালত। এখন যদি যে আদালত ওয়ারেন্ট ইস্যু করছে সেই আদালত থেকে যদিও তারা গ্রেফতার করতে কোথায়? ভিন্ন আদালতের মধ্যে, ভিন্ন এখতিয়ার সম্পন্ন আদালতের মধ্যে, এই দুই স্থানের দূরত্ব যদি 20 মাইলের মধ্যে হয়, 20 মাইল, তাহলে ওই ভিন্ন জায়গায় হাজির করা লাগবে না, যে আদালত ওয়ারেন্ট দিছিল তার কাছে হাজির করবে। আর যদি 20 মাইলের কি হয়, বেশি হয়, তাহলে হাজির করবে ভিন্ন এলাকার যে নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ সুপারিনটেন্ডেন্ট আর অথবা কি পুলিশ কমিশনার। ছোট্ট একটা উদাহরণ দেই, তাহলে ভালো বুঝবেন। ধরেন গাজীপুর, গাজীপুরের আদালত একটা ওয়ারেন্ট ইস্যু করছে। এখন গাজীপুরের আদালতের ওই ওয়ারেন্ট অনুসারে আসামিকে গ্রেফতার করেছে ঢাকার উত্তরা থেকে। তাহলে ওয়ারেন্ট ইস্যু করছে কোথায়? গাজীপুর। কার্যকর করছে কোথায়? উত্তরা। দুই জেলা না? তাহলে এখন দেখবে যে তার ওই আসামিরে কি ঢাকা কোর্টে চালান দিবে নাকি গাজীপুর কোর্টে চালান দিবে, এটা হলো প্রশ্ন। দেখবে যে উত্তরা থেকে গাজীপুর কোর্টের দূরত্ব কত? উত্তরা থেকে গাজীপুর কোর্টের দূরত্ব যদি 20 কিলোমিটারের মধ্যে হয়, তাহলে ওই আসামিরি নিয়ে যাবে গাজীপুরে, বুঝছেন? আর উত্তরা থেকে গাজীপুরের দূরত্ব যদি 20 কিলোমিটার, বলছিস 20 মাইল, 20 মাইলের কি হয়? বেশি হয়। তাহলে ঢাকার পুলিশ কমিশনারের কাছে অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা কে জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট। এখন যেহেতু ঢাকা মেট্রোপলিটন এরিয়া, তাহলে হাজির করবে কার কাছে? ঢাকার পুলিশ কমিশনার। তাহলে বুঝেন কিনা? ভিন্ন একটা সম্পূর্ণ আদালতে যদি গ্রেফতার করা হয়, আসামি কোথায় হাজির করবে? 20 মাইলের মধ্যে হলে যে আদালত ওয়ারেন্ট ইস্যু করছিল সে আদালতে, 20 মাইলের বেশি হলে ওই জায়গার আদালতে, ওই জায়গার ওই যে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা পুলিশ সুপারিনটেন্ডেন্ট বা পুলিশ কমিশনার। রাব্বি সাহেব বোঝেন নাই বোধহয়, কি বুঝতেন বলেন তো দেই। তাহলে সেই করে প্রেরণ করবে যদি কোনো নাই, তাহলে ওই এরিয়ায় আদালতে এটা নির্বাহী ম্যাজিস্ট্রেট বা পুলিশ সুপার বা পুলিশ কমিশনারের কাছে নিয়ে যাবে। মিলন বুঝতেন? এখন ভিন্ন এলাকায় ধরেন তারে গ্রেফতার করছে এবং ভিন্ন এলাকার নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে গেছে বা পুলিশ সুপারের কাছে নিয়ে গেছে অথবা পুলিশ কমিশনারের কাছে নিয়ে গেছে। এখন ভিন্ন এলাকায় তো তারা নিয়ে গেছে, মামলা তো এক এলাকায়, কিন্তু তারা নিয়ে গেছে কোথায়? ভিন্ন এলাকায়। এখন তারা কি করবে? সেই বিধিবিধান বলছে 86 ধারায়। কত ধারায়? 86 ধারায়। তো একটু যদি বলি, ধরেন
আমি ওই উদাহরণই দেই, যে ধরে নি এই পড়বেন পরে, আগে আমার কথা শুনেন। ধরে নি যে ওয়ারেন্ট ইস্যু করছিল গাজীপুর আদালত এবং আসামিকে গ্রেফতার করতে উত্তরা, এবং ধরে নি উত্তরা থেকে গাজীপুর আদালতের দূরত্ব 20 মাইলের বেশি। তাহলে ওই আসামিরা হাজির করবে কোথায়? ঢাকা পুলিশ কমিশনারের কাছে। এখন পুলিশ কমিশনারের কাছে হাজির করার পরে পুলিশ কমিশনার দেখবে যে এই ওয়ারেন্টে, তারা যে গ্রেফতার করছিল, এই ওয়ারেন্টে 76 ধারার কোন নির্দেশনা ছিল কিনা। 76 ধারা মনে আছে? ওই যে জামিন দেওয়ার ক্ষমতা, মনে আছে? যদি দেখে যে এই ওয়ারেন্টে 76 ধারার একটা এন্ডোর্সমেন্ট ছিল বা আছে, তাহলে পুলিশ কমিশনার ওই আসামিরে জামিন দিবে। জামিন দিয়ে বলবে যে আপনি ধার্য তারিখে গাজীপুর অমুক আদালতে হাজির হবেন। বুঝছেন? কিন্তু 76 ধারা পৃষ্ঠাঙ্কন তো নাও থাকতে পারে। ধরেন 76 ধারা কোনো পৃষ্ঠাঙ্কন নাই, তাহলে ওই পুলিশ কমিশনার দেখবে যে যে অপরাধে তারা গ্রেফতার করছে এটা কি জামিন যোগ্য অপরাধ নাকি জামিন অযোগ্য অপরাধ। যদি জামিন যোগ্য হয় তবুও তিনি কি জামিন দিবেন। জামিন দিয়ে বলবে যে ধার্য তারিখে আপনি কোথায় হাজির হবেন? সংশ্লিষ্ট আদালতে। কাহিনী বুঝেন কিনা? 20 মাইলের বেশি হইলে সংশ্লিষ্ট এলাকার পুলিশ কমিশনারের কাছে নিলাম। পুলিশ কমিশনার দেখবে যে 76 ধারার কোনো আদেশ আছে কিনা, থাকলে কি দিবে? জামিন দিবে। যদি নাই তাহলে দেখবে জামিন যোগ্য নাকি জামিন অযোগ্য। জামিন যোগ্য হইলেও কি দিবে? জামিন দিবে। কিন্তু দেখলো যে 76 ধারায় পৃষ্ঠাঙ্কন নাই, জামিন যোগ্য না। বুঝেন কিনা? তাহলে তো জামিন অযোগ্য অপরাধ, তাহলে তো উনি জামিন দিতে পারতেছে না। তাহলে উনি কি করবে এখন? উনি ঢাকার পুলিশ কমিশনার ওই আসামিরে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কি চালান দিয়ে দিবে, পাঠাই দিবে। বুঝেন কিনা? এরপরে ঢাকার ওই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামির পক্ষে জামিন চাওয়া যাবে ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 497 ধারায়। 497 ধারায়। এবং ঢাকার মেট্রোপলিটন আদালত যদি মনে করে যে আসামির জামিন দিবে, তাহলে আসামির জামিন দিবে। দেওয়ার পর বলে দিবে যে তুমি ধার্য তারিখ অমুক তারিখে হাজির হবা। কিন্তু 497 ধারা হলো জামিন অযোগ্য অপরাধে জামিন। তিনি যদি মনে করে জামিন দিব না, তাহলে অধিকার ওনার আছে, দিব না। বুঝেন কিনা? জামিন না দিলে না দিবে, আর দিলে দিতে পারে। এখন ধরেন জামিন দিলে তো দিল, আর যদি না জামিন দিলে এটা বলে ইন্টারিম বেল, অন্তর্বর্তীকালীন জামিন। জামিন যদি না দেয় তাহলে কি হবে? তাহলে পুলিশ ওই আসামিকে ওই আদালতের অনুমতি নিয়ে ঢাকা থেকে তারা নিয়ে যাবে কোথায়? গাজীপুরে। এই যে ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে ঢাকা থেকে গাজীপুরে যে নিচ্ছে, এই যে রিমান্ড মঞ্জুর করে, এটা বলে ট্রানজিট রিমান্ড। কি রিমান্ড বলেন? ট্রানজিট রিমান্ড। মানে কোন আসামিরে এক আদালতের এখতিয়ার হতে মামলায় যে জায়গা আছে সেই জায়গার আদালতে নিয়ে যাওয়া যেটা আছে, এই রিমান্ডে কি বলে? ট্রানজিট রিমান্ড। তাহলে ট্রানজিট রিমান্ড সম্পর্কেও আলোচনা করেছে কত ধারায়? 86 ধারায়। আপনার যারা একেবারে ফার্স্ট টাইম শুনতেছেন তাদের মাথার ভিতর একটু মানে একটু গোলযোগ হতে পারে যে কি বলে, বাট ব্যাপারটা সোজা। দেখেন, আবার আর একবার বলি, নামাজের পরে পড়বো, বাট আমি আর একবার বুঝাই। ভিন্ন একটা সম্পন্ন আদালতে গ্রেফতার করছে, ওই জায়গার পুলিশ কমিশনারের কাছে নিছে। পুলিশ কমিশনার যদি 76 ধারা পৃষ্ঠাঙ্কন দেখে তাহলে জামিন দিবে, না দেখলে যদি দেখে জামিন যোগ্য তাহলে জামিন দিবে। জামিন যোগ্য না, 76 ধারা পৃষ্ঠাঙ্কনও নাই, তাহলে পাঠাই দিবে ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ইচ্ছা করলে জামিন দিতে পারে। আর যদি জামিন দেয় 497 ধারায় দিবে, এটা বলে অন্তর্বর্তীকালীন জামিন বা ইন্টারিম বেল। আর যদি জামিন না দেয় তাহলে ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে পুলিশ ওই আসামিরে যে আদালতে মামলা চলমান আছে সেই আদালতে নিয়ে যাবে। এই যে রিমান্ড মঞ্জুর করতেছে এটা কি বলে? ট্রানজিট রিমান্ড। এই সব কিছুই আছে কত ধারায়? 82। তো আমাদের নামাজের বিরতি, নামাজ শেষে এটা আরো বুঝাবো। দেখেন, বিরতির আগে আমরা 86 ধারা মুখে মুখে একটু বুঝাইছি। তো এখন একটু দেখি, আলোচনা করি যে ধারা 86 যদি দেখি যে উক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা পুলিশ সুপারিনটেনডেন্ট অথবা পুলিশ কমিশনার তাকে সংশ্লিষ্ট এলাকার আদালতে প্রেরণ করার নির্দেশ দিবেন। মানে ওই যে
যে ভিন্ন এলাকায় গ্রেফতার করছে সেই এলাকার ম্যাজিস্ট্রেট তারে সংশ্লিষ্ট আদালতে প্রেরণের নির্দেশ দিবেন। সংশ্লিষ্ট আদালত মানে হলো ওই জায়গার আদালতের, মানে যে এলাকায় গ্রেফতার করছে সেই জায়গার আদালতে। তবে শর্ত থাকে যে অপরাধ যদি এই যে গোল্ডেন জামিনযোগ্য হয়, কি হয়, জামিনযোগ্য হয়, এবং গ্রেফতারকৃত ব্যক্তি যদি উক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট অথবা কি পুলিশ কমিশনার সন্তুষ্টি বিধান করে জামিন দিতে ইচ্ছুক থাকে, অথবা দেখেন পরোয়ানার উপর মাত্র গোল দিবেন ৭৬ ধারা মোতাবেক কোন নির্দেশ লিখিত থাকে এবং উক্ত ব্যক্তি নির্দেশ মোতাবেক জামানত দিতে প্রস্তুত ও ইচ্ছুক থাকে, তাহলে ম্যাজিস্ট্রেট অথবা জেলা সুপারিনটেন্ডেন্ট অথবা পুলিশ কমিশনার, কোন ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, উক্ত জামিন বা জামানত গ্রহণ করবেন এবং মুসলেকাটি পরোয়ানা প্রদানকারী আদালতে প্রেরণ করবেন। বুঝছেন যে কথা আমি বললাম, যে 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 জায়গা নিয়ে গেছে সে যদি দেখে এখানে ৭৬ ধারা পৃষ্ঠাঙ্কন আছে অথবা অপরাধটা কি জামিন যোগ্য, তাহলে জামিন দিবেন। তবে জামিন অযোগ্য অপরাধ করলে অথবা ৭৬ ধারা অনুসারে কোনো নির্দেশনা কি না থাকলে গোল দিবেন দায়রা জজ বা মহানগর দায়রা জজ অথবা সিএমএম বা সিজিএম বা বিশেষ ক্ষমতাপ্রাপ্ত প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট গ্রেফতারকৃত ব্যক্তি ৪৯৭ ধারার শর্ত সাপেক্ষে গোল দিবেন অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করে ইন্টারিম বেল প্রদান করে ধার্য তারিখে পরোয়ানা প্রদানকারী আদালতে হাজির হওয়ার কি দিবেন নির্দেশ প্রদান করবেন। তাহলে পরীক্ষায় দেখেন যদিও জামিনটা দিচ্ছে ৪৯৭ ধারায়, বাট এই ইন্টারিম বেল শব্দটার কথাটার উল্লেখ আছে ৮৬ ধারায়। যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে ইন্টারিম বেল, এই কথাটার উল্লেখ আছে কত ধারায়, ৮৬ ধারায়। এছাড়া আরেকটা কথা উল্লেখ এখানে সরাসরি নাই, সেটা হলো ট্রানজিট রিমান্ড। ট্রানজিট রিমান্ড মানে হলো ওই ভিন্ন এলাকার আদালত তারে জামিন দেয় নাই, জামিন দিতে তো বাধ্য না, দিতেও পারে নাও পারে, দেয় না, এখন ও তো ওই জায়গায় আজীবন থাকবে না, তাহলে ওরে ম্যাজিস্ট্রেটের নির্দেশে পুলিশ নিয়ে আসবে যে জায়গায় মামলা আছে সেই জায়গার আদালতে। এই যে ম্যাজিস্ট্রেট পুলিশে যে নির্দেশ দিচ্ছে, এই পুলিশের হেফাজতে তাদের যে পাঠাচ্ছে, এই রিমান্ডটারে কি বলে ট্রানজিট রিমান্ড। কত ধারায় আছে ৮৩ ধারায়। কিন্তু ট্রানজিট রিমান্ড শব্দটা কিন্তু ওখানে আপনি সরাসরি পাবেন না, বুঝছেন? এই যে আমি ৮৬ ধারার যে বিস্তারিত আলোচনা করলাম, অনলাইনের কে এই ৮৬ ধারাটা বলতে পারবেন একটু গুছাইয়া? অনলাইনে তো ১৯ জন আছেন, আমি সহ ২০ জন আছি, অনলাইনে কে অ্যাটেম্প্ট নেবেন কেউ বলতে পারবেন? স্যার এটা মূলত বোঝাইছে হলো কোন আসামিকে যদি অন্য এলাকায় গ্রেপ্তার করা হয় এবং তার মামলাকৃত আদালত যদি ২০ কিলোমিটার ২০ মাইলের ভিতর হয় তাহলে উক্ত আদালতে তাকে হাজির করতে হবে। আর যদি না হয় তাহলে পুলিশ সুপারের কাছে বা ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যেতে হবে। এবং ওই পরোয়ানায় যদি তাকে জামিন দেওয়া যায়, জামিনের ইয়া থাকে, তাহলে তাকে জামিন দিতে পারে, অথবা তার অপরাধ যদি জামিনযোগ্য হয় তাকে জামিন দিয়ে ছেড়ে দিতে পারে এবং হাজিরার তালিকায় তাকে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেবে। আর যদি এটা না করে তাহলে তাকে তার যে মামলা যে থানায় মানে যে আদালতে তাই সেখানে তাকে প্রেরণ করবে এবং এই পাঠানোটাকে ট্রানজিট কি বলে, অরেন্ট বলে, চেষ্টা অরেন্ট করতেন, না কি বলে ধন্যবাদ। স্যার? ট্রানজিট রিমান্ড। আচ্ছা, রিমান্ড স্যার, ট্রানজিট রিমান্ড অফলাইনে বলে। কে বলতে চান, অফলাইনে কে বলতে চান বলেন? কেউ কেউ অ্যাটেম্প নেন, যে কোনো একজন, এনিওয়ান। টোটালটা যা বললাম, ভিন্ন ব্যক্তি সম্পন্ন আদালতে গ্রেফতার করছে, এখন কি করবে, কে বলতে চান? গ্রেপ্তার করবে সে যদি মানে যে এলাকায় গ্রেপ্তার করবে হ্যাঁ যদি পরিবারের ভিতর হয় হ্যাঁ তাহলে হচ্ছে যে আদালত ওয়ারেন্ট জারি করছে সে আদালত করবে। হুম। আর যদি পরিবারের ভিতর তো আমরা আইন পাঠে ফেরত আসেন। কোনো প্রশ্ন আছে? অনলাইন অফলাইনে যারা আছেন কোনো প্রশ্ন আছে এখান থেকে? স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। বলেন। স্যার বলবো কি ওই যে যদি গোপালগঞ্জে ওয়ারেন্ট যদি মনে করেন নড়াইল কার্যকর করতে চায়, এখন ওই এলাকার ধরেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ সুপারের কাছে পাঠাবে, ঠিক না স্যার? হ্যাঁ এখন যেহেতু পুলিশ মানে নড়াইল আর গোপালগঞ্জ ২০ মাইলের বেশি, সেহেতু
ওই জায়গার ধরেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আর পুলিশ সুপার যদি আগে দেখবে যে এখানে কি ৭৬ ধারা পৃষ্ঠাঙ্কন যদি না থাকে বা এটা যদি জামিনযোগ্য অপরাধ না হয়, তাহলে ওই জায়গার দায়রা জজ বা মহানগর দায়রা জজ বা ওই মানে দায়রা জজ তাহলে জামিন দিতে পারবে কি স্যার? কে জায়গা জামিন দিতে পারবে? প্রশ্ন কি করতে পারছেন? প্রশ্ন তো হয় নাই আপনার। স্যার স্যার জামিন তো যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে গেছে বা যে পুলিশ সুপারের কাছে নিয়ে গেছে উনি পারে দুইটা ক্ষেত্রে দিতে, যদি জামিন যোগ্য হয় আর ৭৬ ধারা পৃষ্ঠাঙ্গ থাকে, এই দুইটা ক্ষেত্রে দিতে পারে উনি। আর উনি যদি না দেয় তাহলে উনি সংশ্লিষ্ট এলাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাই দিছে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাই দিছে। তখন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আবার আপনি জামিন আবেদন করবেন কত ধারায়? ৪৯৭ ধারায়। যদি উনি জামিন দেয় তাহলে উনি জামিন দিলে আপনি ধার্য তারিখে যে আদালতে মামলা আছে সে জায়গায় হাজির হবেন। আর যদি জামিন না দেয় তাহলে আপনি তো ওই জেলায় আজীবন থাকবেন না। ওই ম্যাজিস্ট্রেট আপনারা যথাযথ একটি সম্পূর্ণ আদালতে পাঠাই দিবে পুলিশের মাধ্যমে, পুলিশের কাছে যে আপনারা পাঠাচ্ছে এটাই বলে ট্রানজিট। এই তো কথা। স্যার তাহলে এই যে দায়রা জজ জামিন দিচ্ছে, এটা কি গোপালগঞ্জের দায়রা জজ জামিন দিচ্ছে এটা? গোপালগঞ্জের দায়রা জজ জামিন দিবে কেন? যে ভিন্ন আদালতের যে দায়রা জজ আছে বা ভিন্ন এলাকার সিজিএম আছে সে জামিন দিছে, সে ও জামিন আচ্ছা দিয়ে আচ্ছা, হ্যাঁ। পাঠাচ্ছে হলো যে আদালতে ওয়ারেন্ট ইস্যু করছে সে আদালতে। মানে নির্মল যদি শোনা, জামিনযোগ্য না হয় সেই অপরাধের ক্ষেত্রে, ঠিক না স্যার? জি, জি। আর জামিনযোগ্য হইলে তো ওই নির্বাহী ম্যাজিস্ট্রেটই দিয়ে দিচ্ছে। বুঝতে পারছি স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। তো এখানে সেলফ প্র্যাকটিসে বেশ কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এবং খুবই গুরুত্বপূর্ণ, যদিও পরীক্ষায় খুব বেশি আসে নাই। সেলফ প্র্যাকটিসের ৩ নাম্বার প্রশ্নটা দেখেন যে গ্রেফতারকৃত পরোয়ানা স্বাক্ষরিত এবং সিলমোহরকৃত হবে কে কর্তৃক? আদালতে প্রিজাইডিং অফিসার কর্তৃক। ৪ নাম্বার ভিভিআই, ৫ নাম্বার ভিভিআই। ৫ নাম্বার দেখেন কোন জমির মালিক, কৃষক বা জমির মালিককে পরোয়ানা জারি নির্দেশ দিতে পারে কে? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এগুলা থেকে প্রশ্ন কখনোই আসে নাই, বাট আসার খুব সম্ভাবনা আছে। এই ছিল আমাদের ওয়ারেন্ট রিলেটেড। তো ওয়ারেন্ট সংক্রান্ত কোনো প্রশ্ন অনলাইন অফলাইনে যারা এই মুহূর্তে আমার সামনে আছেন, যদি কোনো প্রশ্ন থাকে করেন, এখান থেকে 1 মার্কস পেতে পারেন। আর আইন হচ্ছে এমন জিনিস, মার্ক পান আর না পান, এই অভিজ্ঞতা আপনার লিখিততে যে কাজে লাগবে। দেখা গেল লিখিততে আমি ৭৬ ধারা পড়াই নাই, ৮৬ ধারা পড়াই নাই, বাট প্রশ্ন চলে আসছে ৮৬ ধারা থেকে। লিখিততে একবার প্রশ্ন আসছে, আমি বলি শুনেন যে বরিশালে একটা মামলা, সেটা হলো চট্টগ্রামের, ওয়ারেন্ট ইস্যু করছে চট্টগ্রামের আদালত। লিখিত প্রশ্ন, ওই ওয়ারেন্ট অনুসারে তারে গ্রেফতার করতে বরিশালের বাকেরগঞ্জ এলাকা থেকে, এবং বাকেরগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করলে বরিশালের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করছে। বুঝছেন? প্রশ্নে বলছে যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারে জামিনও দিছে। তারপরে জানতে চাইছে এই যে বরিশালের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যে জামিন দিল এটা কি আইনের দৃষ্টিতে বৈধ হলো কিনা আলোচনা করুন। বলেন তো বৈধ হয়েছে কিনা আপনারা? ওয়ারেন্ট ইস্যু করছে হলো চট্টগ্রাম আদালত, স্যার বৈধ। তারা গ্রেফতার করলো বরিশালের বাকেরগঞ্জ এবং তারা হাজির করতে বরিশালের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। তাহলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার জামিন দিছে, এই জামিন বৈধ কিনা? বৈধ। বৈধ কিনা বলেন? অবশ্যই বৈধ। ওই যে বরিশালের বাকেরগঞ্জের তো প্রথমে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা পুলিশ সুপারের কাছে আছে, সে তো জামিন দেয় নাই বলে তো চিফ জুডিশিয়ালের কাছে পাঠাই দেয়। তাহলে চিফ জুডিশিয়াল ৪৯৭ ধারায় জামিন দিছে, তাহলে এই জামিনটা কি বৈধ? তাহলে এই জায়গায় আমার আলোচনা করতে হবে কত ধারা? ৮৬ ধারা। বুঝছেন? স্যার জামিনযোগ্য থাকলে তো চিফ জুডিশিয়াল পর্যন্ত আসতো না, আসতো। জামিনযোগ্য থাকলে ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট বা পুলিশ সুপারি দিয়ে। বুঝছেন? জামিন অযোগ্য এই কারণেই তো নির্বাহী থেকে ওই জায়গার চিফ জুডিশিয়ালের কাছে আসছে। এই ইন্টারিম জেলটা স্যার 486 টাকা কথা পুলিশের কাছে 486 টাকা কেন শুধু শুধু ৮৬। বুঝছেন? যদি না বুঝে বুঝতে থাকেন পারছি স্যার। পরে আবার প্রশ্ন করেন বা ক্লাস রেকর্ড দেখেন। আমরা চলে আসি তল্লাশি পরোয়ানা, সার্চ ওয়ারেন্ট। ধারা ৯৬ থেকে ১০০ তল্লাশি পরোয়ানা, সার্চ ওয়ারেন্ট।
ফৌজদারি কার্যবিধির 96, 98, 99 ক 100 ধারায় তল্লাশি পরোয়ানা জারি করা হয়। কত কত ধারা? 96, 98, 99 ক এবং 100। দেখেন তল্লাশি পরোয়ানা কাকে বলে? তল্লাশি পরোয়ানা হলো, আমরা একটু আগে পড়ছি না যে গতকাল পড়ছি সমন কয় প্রকার? 2 প্রকার, ব্যক্তির প্রতি আর কি বস্তুর প্রতি। ধরেন বস্তুর প্রতি একটা সমন দিছে বিমল সাহেব, বিমল সাহেব আপনার বাসায় অমুক সত্যের দলিলটা আপনি হাজির করেন। সমন দেওয়ার পরও বিমল সাহেব হাজির করেন, তাহলে পরের তারিখে দিবে সার্চ ওয়ারেন্ট। সার্চ ওয়ারেন্ট অনুসারে বিমল সাহেবের আর হাজির করা লাগবে না, বিমল সাহেবের বাসা তল্লাশি করে ওই দলিল কি নিয়ে যাবে, এটা হলো সার্চ ওয়ারেন্ট। তাহলে সার্চ ওয়ারেন্টের মাধ্যমে, সার্চ ওয়ারেন্ট মানে তল্লাশি পরোয়ানা, সার্চ ওয়ারেন্টের মাধ্যমে কোনো বস্তু তল্লাশি করা হয় অথবা কোনো ব্যক্তি যারা বেআইনি ভাবে আটক রাখা হয়েছে। ধরেন একজনের ওয়াইফকে তার শ্বশুর বাড়ির লোকজন আসতে দেখছে না, তাহলে সেই ক্ষেত্রে ওই হাজবেন্ড ওই স্ত্রীকে উদ্ধারের জন্য সার্চ ওয়ারেন্টের জন্য মামলা দায়ের করতে পারে। এখন সার্চ ওয়ারেন্টের যে বিষয়টা, এটা কোন মামলার মধ্যে দরখাস্তকারে করা যায়, অথবা কোনো মামলা টামলা চলমান নাই, শুধু সার্চ ওয়ারেন্টের পিটিশনও কি দেওয়া যায়। বুঝতে পারছেন? তাহলে সার্চ ওয়ারেন্টের মাধ্যমে বস্তু উদ্ধার করা যায় অথবা কি ব্যক্তি, যে ব্যক্তিকে আটক রাখা হয়েছে কিভাবে? বেআইনি ভাবে। তো আমরা চলে আসি ফৌজদারি কার্যবিধি 96, 98, 99 ক 100 ধারায় তল্লাশি পরোয়ানা জারি করা হয়। প্রথমে যদি দেখি দলিল হাজিরের জন্য তল্লাশি পরোয়ানা 96 পাইছেন। চোরাই মাল, জাল দলিল, অশ্লীল বস্তু রাখা বিক্রয় করার জন্য ব্যবহৃত বাড়ি তল্লাশির জন্য পরোয়ানা জারি কত? 98। বৈধ বস্তু হইলে 96 আর অবৈধ বস্তু হইলে 98। আর সরকার কর্তৃক বাজেয়াপ্ত ঘোষিত কোনো মুদ্রিত সংবাদপত্র, পুস্তক, কোনো দলিল তল্লাশির জন্য তল্লাশি পরোয়ানা 99 ক, আর আটক ব্যক্তির তল্লাশির জন্য তল্লাশি পরোয়ানা 100। তো প্রতিটা ধারা আমরা আলাদা করে পড়বো। প্রথমেই যদি আমরা দেখি ফৌজদারি কার্যবিধি, দেখেন ফৌজদারি কার্যবিধির 96 ধারায় কোনো জিনিস তল্লাশির জন্য এবং আন্ডারলাইন করেন 100 ধারায় বেআইনি ভাবে আটককৃত ব্যক্তিকে তল্লাশির জন্য তল্লাশি পরোয়ানা জারি সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো প্রথমে চলে এসে আমরা 96 ধারা, দলিল হাজিরের জন্য তল্লাশি পরোয়ানা। কত ধারা? 96 ধারায়। 96 ধারায় আদালত গোল দিবেন 3টি কারণে তল্লাশি পরোয়ানা মঞ্জুর করতে পারে। কয়টি কারণে? 3টি কারণে। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে 96 ধারায় কয়টি কারণে তল্লাশি পরোয়ানা মঞ্জুর করতে পারে? 3টি কারণ। প্রথম কারণ, যখন সমন জারির মাধ্যমে কোনো ব্যক্তিকে সমনে উল্লেখিত কোনো দলিল বা বস্তু হাজির করতে বলা হয়, কিন্তু উক্ত দলিল বা বস্তু হাজির করবে না বা করে না। সমন দিছে যে অমুক দলিল তুমি হাজির করো, বাট সে হাজির করে না। সমনটা দেয় কততে বলেন? 94, 95। 94, 95। যখন এরূপ দলিল বা বস্তু কোন ব্যক্তির দখলে আছে তা আদালতের জানা নাই। একটা দলিল, এটি কি পিপাসের দখলে আছে নাকি আবুল হোসেন খান নাকি মাহবুব সাহেব, কার দখলে আছে এক্স্যাক্টলি জানা নাই, তাহলে সেই ক্ষেত্রেও কি দিতে পারে? সার্চ ওয়ারেন্ট দিতে পারে। তারপরে দেখেন ফৌজদারি কার্যবিধি অনুসারে কোন তদন্ত, বিচার বা অন্য কোনো কার্যক্রমের উদ্দেশ্য সাধন করতে এরূপ তল্লাশি প্রয়োজন বলে, অথবা অন্য যে কোনো কারণে প্রয়োজন হলে। বুঝছেন? তাহলে যারা সমন দিছে দলিল হাজির করে নাই, কার কাছে আছে জানা নাই, বা অন্য যদি কোনো কারণে এটা কি হয় প্রয়োজনীয় হয়, জেনে রাখা বলো 93 এক ধারায় যে কোনো আদালত দলিল দাখিলের জন্য তল্লাশি পরোয়ানা জারি করতে পারে নাকি? আর 96 2 ধারায় বলা হয়েছে গোল দিবেন জেলা ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ডাক বা কর্তৃপক্ষের হেফাজতে থাকা কোনো দলিল, পার্সেল বা অন্য কোনো বস্তু তল্লাশির জন্য সার্চ ওয়ারেন্ট মঞ্জুর করতে পারে। আমি একটু সংক্ষেপে বলে দিই, শুনেন। যত জায়গায় সার্চ ওয়ারেন্ট আছে 96, 98, 99 ক 100, এই সব জায়গায় নির্বাহী ম্যাজিস্ট্রেট পারে, সব জায়গায় বিচারিক ম্যাজিস্ট্রেটও পারে। শুধু বিচারিক ম্যাজিস্ট্রেট এক জায়গায় পারে না, 98 তে শুধু পারে নির্বাহী ম্যাজিস্ট্রেট, আর বাকি সব জায়গায় বিচারিকও পারে, নির্বাহীও পারে। বুঝেন কিনা? 4টা ধারায় পড়লাম না, 96, 98, 99 ক আর 100, এই 4 জায়গায় শুধুমাত্র এক জায়গায় নির্বাহী ম্যাজিস্ট্রেট পারে, আর সব জায়গায় নির্বাহীও পারে, বিচারিকও পারে। সেই এক জায়গাটা কি? 98 ধারার এখতিয়ার শুধুমাত্র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের। মনে থাকবে ইনশাল্লাহ। আর একটা মনে রাখবেন, সার্চ ওয়ারেন্ট মানেই প্রতিকার রিভিশন, তাতে সেটা 96 তে দেখ
98-তে দেখ, 99 কতে দেখ অথবা কি 100-তে দেখ। সার্চ ওয়ারেন্টের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি? রিভিশন। আমরা 98 ধারাটা একটু পড়বো, দেখেন। চোরাই মাল, জাল দলিল ইত্যাদি তল্লাশির জন্য পরোয়ানা জারি। 98 ধারা কি আছে আলম ভাই বইতে? আচ্ছা, ওইটুক মনে থাকলেই হবে। চোরাই মাল, জাল দলিল, অশ্লীল বস্তু রাখা বা বিক্রয় করার জন্য ব্যবহৃত বাড়ি, জাল, সিল, স্ট্যাম্প বা মুদ্রা রাখা বা বিক্রয় প্রস্তুতির জন্য ব্যবহৃত গোল দেবেন স্থান ইত্যাদি তল্লাশির জন্য তল্লাশি পরোয়ানা জারি করতে পারে জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক বিশেষ ক্ষমতাপ্রাপ্ত কে? নির্বাহী ম্যাজিস্ট্রেট। এই ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট কনস্টেবল পদমর্যাদার নিম্নে নয়, কনস্টেবল পদমর্যাদার কি নিম্নে নয় এমন যে কোনো পুলিশ কর্মকর্তাকে ওয়ারেন্ট দ্বারা তল্লাশি ক্ষমতা দিতে পারে। সো মনে রাখতে হবে, এই যে তল্লাশি করবে কোন কে? কনস্টেবল পদমর্যাদার কি নিম্নে নয়, মানে হচ্ছে উপরে। কনস্টেবল পদমর্যাদার উপরে, একটু লেখেন উপরে, কনস্টেবল পদমর্যাদার উপরে, পরে লেখা আছে কনস্টেবল পদমর্যাদার উপরে। তাহলে সর্বনিম্ন হতে হবে এএসআই কনস্টেবল হবে না। না, এই জায়গা যদিও লেখছে নিম্ন নয়, বাট অ্যাকচুয়ালি ভাষাটা হবে কনস্টেবল পদমর্যাদার উপরে। এখন একটা বিষয় খেয়াল করেন, যদি বৈধ বস্তু হয় তাহলে সার্চ ওয়ারেন্ট 96, অবৈধ বস্তু হইলে 98। বুঝেন কিনা? ধরেন আমাদের পিপাস বাইন, ওনারে একদল লোক জোরপূর্বক ওনার মানে জুডিশিয়াল স্ট্যাম্পে ওনার স্বাক্ষর নিয়ে চলে গেছে, বা ওনার যে চেক বই নিয়ে তারা চলে গেছে। তাহলে পিপাস বাইন ওই স্ট্যাম্প বা ওই চেক বই উদ্ধারের জন্য সার্চ ওয়ারেন্টের আবেদন করবে 96-তে না 98-তে? বলেন তো। 96 না 98? যদি বলেন স্যার অবৈধ হলো কেন? অবৈধ হলো তার কাছ থেকে জোর করে নিয়ে গেছে, এই কারণে কি অবৈধ। যদি ওনার চেক নিয়ে যায়, ওনার স্ট্যাম্প নিয়ে যায় জোরপূর্বক ওনার কাছ থেকে, তাহলে সার্চ ওয়ারেন্টের আবেদন করতে হবে কততে? 98-তে। বুঝতে পারছেন? আচ্ছা, লিখিততে গিয়ে আমরা পড়বো। হারমাত টাইপের লোকজন এসে নিয়ে গেছে। হারমাত বুঝেন? হারমাত মানে হলো দুষ্ট, হারামজাদা না। দেখেন তো, তাহলে আমরা চলে আসি, মানে ওই জায়গায় আমরা যেরকম মামলার ক্ষেত্রে লেখেন না যে বাদী হচ্ছে সহজ সরল আইন মান্যকারী, অপরপক্ষে বিবাদী হলো হারমাত, লাঠিয়াল, ডাঙ্গা মাছ, পরধনলোভী, এই সেই হারমাত। দেখেন, তো চলে আসি আটক ব্যক্তি তল্লাশির জন্য তল্লাশি পরোয়ানা। এটা হলো ব্যক্তি, দেখেন কত ধারা? 100 ধারা। 100 ধারায় বেআইনি ভাবে আটক ব্যক্তি তল্লাশির জন্য তল্লাশি পরোয়ানার আদেশ দিতে পারে। কে কে পারে? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পারে, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট পারে, বা নির্বাহী ম্যাজিস্ট্রেট পারে। আপনার যদি এই প্রথম মেট্রো এগুলো মনে না থাকে, আপনি জাস্ট মনে রাখবেন শুধুমাত্র 98 ধারায় একমাত্র ক্ষমতা নির্বাহী, আর বাকি সব ধারায় নির্বাহীও পারে, বিচারিকও পারে। এইটুকু মনে রাখলে ইনশাল্লাহ হবে। বুঝতেন? প্রতিকারে এই জায়গায় বলছে যে 96 বা 100 ধারায় তল্লাশি পরোয়ানা বাতিলের জন্য ফৌজদারি কার্যবিধি 435, 439 ক ধারায় দায় রোজা নিকট নিবেদন করা যায়। সো নট অনলি 96, 100, বাট অলসো 96, 98, 99 ক এবং 100 সব জায়গায় কি করা যাবে? রিভিশন করা যাবে দায়রা জজের কাছে 439 ক ধারায়। আপনি একটা জিনিস তখনই ভালো বুঝবেন, মনে করবেন, যদি এই সম্পর্কে আপনি বইয়ের ভাষা ছাড়া 2-4 কথা নিজের ভাষায় বলতে পারেন, তাহলে বুঝবেন যে এই জিনিস আপনি বুঝতেন। লুৎফর সাহেব, তাহলে সার্চ ওয়ারেন্ট যদি কেউ বলে, কি বুঝাবেন তারে? যে সার্চ ওয়ারেন্ট এসে জিজ্ঞেস করলো সার্চ ওয়ারেন্ট কি বলবেন? এতে ইস্যুর কথা বললেন, কিন্তু সংজ্ঞা কি? তানবিন সাহেব, যেভাবে পারেন সেইভাবে বলেন। আপনার পারতে বলছে কে? পারার জন্য তো এই জায়গায় আইছেন, বলেন। সার্চ ওয়ারেন্ট মানে হলো কোন জিনিসপত্র তারে নির্দেশ দিছে আনে নাই, বা কোথায় আছে আদালত জানে না, তখন সেটা সার্চ করে বের করা। সার্চ করে বের করা, এবং সার্চ করে বের করার জন্য যে ওয়ারেন্ট দেয় সেটারই কি বলে? সার্চ ওয়ারেন্ট।
এই সার্চ করে বের করার এটা বস্তুরে পারে, ব্যক্তিরে পারে। তো বিগত বছর প্রশ্ন দেখেন যে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 কোন ধারায় বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের সার্চ ওয়ারেন্ট সম্পর্কে বলা হয়েছে? কত ধারায়? 100 ধারা। 100। সেলফ প্র্যাকটিসের 3, 4, 7 নাম্বার প্রশ্নটা দেখেন, পুরাতন বইতে হয়তো বা নাই, বাট শুনে রাখেন। চোরাই মাল, জাল দলিল, মুদ্রা ও অশ্লীল বস্তু বিক্রয় ও প্রস্তুতির জন্য ব্যবহৃত স্থান তল্লাশির জন্য জেলা ম্যাজিস্ট্রেট তল্লাশি করার ক্ষমতা দিতে পারে কাকে? কনস্টেবল পদমর্যাদার উপরস্থ কোনো পুলিশ অফিসারকে। দেখছেন কাকে? কনস্টেবল পদমর্যাদার উপরস্থ কোনো পুলিশ অফিসারকে। ঠিক আছে, চলে আসেন হুলিয়া ও ক্রোক। সার্চ ওয়ারেন্ট নিয়ে কোনো প্রশ্ন আছে? বলেন, আছে? না। বলেন বলেন। ডিভিশনের আবেদন করবে 439 পদে। 39 কতে, জি 439 কতে রিভিশন করতে হয় দায়রা জজের কাছে। 439 কম মনে না রাখলেও সমস্যা নাই। সার্চ ওয়ারেন্টের বিরুদ্ধে প্রতিকার কত? কি? রিভিশন। রিভিশন কে আছে? দুধপ্রসাদ 99 পদ আর 99 ক সামনে আসতেছে, না পড়াই যাবো না নাই। দেখেন, ধৈর্য ধারণ করেন। আমাদের এক লোক, নাম বলবো না, এই শুনেন, সুনির্দিষ্ট প্রতিকার আইন আমরা তো সামনে পড়বো বা এর আগে একবার পড়ে আসছি। সুনির্দিষ্ট প্রতিকার আইনের আমরা মোটামুটি 2-1টা ধারা, আমার তো জানা মতো একটা ধারা আমরা পড়ি না, সেটা হলো 30 ধারা। 30 ধারা। তো সে এমন বাতিল যে 30 ধারা আমি পড়াই নাই, সে 30 ধারাও একা একা পড়তে। ফলশ্রুতিতে এই 2বার লিখিত পরীক্ষা দিয়ে পাশ করতে পারে নাই। এই যে আবার পিলি দেবে, পাগলা তানভীর, বুঝছেন? তার বইয়ের অভাব নাই, 10-12 খান কিনে বই। তো এই জন্য বেশির দরকার নাই। বেশি খাইলে কি হয় জানেন? পদ জমায়, কম খান। এবং প্রথমত আমি বলি, বাংলাদেশ বার কাউন্সিল পাস করতে কাউরে লাগে না। রেগুলার যে কোনো কোম্পানির এখন বই কিনে, নট বেয়ার অ্যাক্ট। বেয়ার অ্যাক্ট পরে, আগে হচ্ছে ওই যে আইন পাঠ আছে, পিলি মাস্টার আছে, আরো ভালো ভালো বই আছে। যে কোনো একটা বই পড়ে একা একা A to Z ভালোভাবে পড়তে হবে। একটা, 100টা না কিন্তু, একটা, যে কোনো একটা। এরপর আপনি একটা মডেল টেস্টের বই কিনা, যখন আপনার এই 7টা সাবজেক্ট শেষ হয়ে যাবে, মডেল টেস্টের বই কিনা খালি মডেল টেস্ট দেবেন। তাহলে বলতে পারেন যে স্যার তাহলে আমার কাছে আপনারা আসছেন কেন? আমার কাছে আপনারা আসছেন যে একটা তদারকির মধ্যে থাকার জন্য, যে নিজে নিজে সব সময় বের করা সম্ভব হয় না, কি পড়বো কি পড়বো না এটা তো ঠিক নাই, এজন্য। তাহলে দেখেন, হুলিয়া এবং ক্রোক ধারা 87 থেকে 93 ক, প্রোক্লামেশন এন্ড অ্যাটাচমেন্ট, BBI। প্রথমে আমরা চলে আসি 87 ধারা। পলাতক ব্যক্তির জন্য হুলিয়া। হুলিয়া মানে হলো ঘোষণা, যারে গ্রেফতার করা যায় নাই। এখন তার জন্য তো বিচার আজীবন থমকে থাকবে না। তার বিচার শুরু করার আগে তাকে শেষ সুযোগ দেওয়ার জন্য একটা ধাপ আছে। সেই ধাপটা কি? হুলিয়া। তারে জানানো হয় যে অমুক তারিখ অমুক জায়গা তোমার হাজির হতে হবে এত দিনের মধ্যে। দেখেন 87 ধারায় পলাতক ব্যক্তির জন্য হুলিয়া, প্রোক্লেমেশন ফর পারসন অ্যাবসকন্ডিং। অ্যাবসকন্ডিং মানে হলো পলাতক ব্যক্তি। পলাতক ব্যক্তি বা আত্মগোপন করেছে এমন ব্যক্তির হাজিরার জন্য 87 ধারায় গোল দিবেন লিখিত হুলিয়া। কি হুলিয়া? লিখিত হুলিয়া জারি করতে পারে। এখানে ছোট্ট করে লিখে রাখেন 3টি উপায়। হুলিয়া জারি করা হয় কয়টি উপায়? 3টি উপায়। হুলিয়া জারি করতে যাবে, জারি করা যায় কয়টি উপায়? 3টি উপায়। একটু ছোট ছোট 1, 2, 3 করে লেখেন। যার লেখা আছে তার লেখার দরকার নাই। লেখেন উক্ত ব্যক্তির বাড়িতে ঘোষণা দিয়ে। উক্ত ব্যক্তির বাড়িতে ঘোষণা দিয়ে। যার লেখা আছে তার আর মডিফাই করার দরকার নাই, যা আছে তো আছে। উক্ত ব্যক্তির বাড়িতে কি দিয়ে ঘোষণা করে। 2 নম্বরে লেখেন উক্ত ব্যক্তির বাড়িতে লটকিয়ে। লটকিয়ে, প্রকাশ্য স্থানে লটকিয়ে, চটকিয়ে না কিন্তু, লটকিয়ে, প্রকাশ্য স্থানে লটকিয়ে।
লাগছেন? আর 3 নম্বরে দেখেন আদালতে লটকিয়ে, আদালতে লটকিয়ে। একটু বুঝাই। একজন আসামি, তার ওয়ারেন্ট ইস্যু হয়েছে, তার গ্রেফতার করা যায় নাই, তাহলে তার প্রতি প্রথমে জারি করবে হুলিয়া। হুলিয়া কিভাবে জারি করবে? ওই আসামি যে জায়গায় বাস করে সেই জায়গায় গিয়ে ঘোষণা দিবে যে অমুক ব্যক্তির বিরুদ্ধে হুলিয়া জারি করা হলো, এতদিনের মধ্যে তাকে অমুক এলাকায় হাজির হতে হবে, কোর্টে হাজির হতে হবে, এটা হলো ঘোষণা। অথবা ওই জায়গার ওই ব্যক্তির যে গৃহের প্রকাশ্য স্থান মানে যে জায়গায় সবার চোখ পড়ে, সেই জায়গায় নোটিশ কি দিয়ে আসবে? লটকাই দিয়ে আসবে, লাগাই দিয়ে আসবে, টাঙাই দিয়ে আসবে। এবং সেই সাথে সাথে ওই সেভ নোটিশ আসে লটকাবে কোথায়? আদালতে। তাহলে হুলিয়া জারি করা যায় কয়টা উপায়? 3টে উপায়। হুলিয়া কিভাবে? মৌখিক না লিখিত? লিখিত। এরপরে দেখেন 87 ধারা বলা হয়েছে, যদি আদালত বিশ্বাস করে যে আদালতে হাজির হওয়ার জন্য যে ব্যক্তির বরাবর পরোয়ানা জারি করা হয়েছে সে পলাতক আছে অথবা পরোয়ানা কার্যকর না হতে পারে, সেজন্য কি করেছে? আত্মগোপন করেছে, সেক্ষেত্রে আদালত তাকে নির্দিষ্ট স্থানে গোল দেন, নির্দিষ্ট স্থানে এবং নির্দিষ্ট সময়ে গোল দিবেন, যা 30 দিনের কম নাই। এটা এখান থেকে প্রশ্ন আসবে যে হুলিয়ার সময় কত? সর্বনিম্ন 30 দিন। 30 দিনের কম নয় মানে হলো সর্বনিম্ন 30 দিন, ইচ্ছা করলে আরো বেশি দিতে পারে। হাজির হবার নির্দেশ দিয়ে লিখিত হুলিয়া জারি করতে পারে। কত ধারা? 87 ধারা। তাহলে হুলিয়া জারি করে কত ধারায়? 87 ধারায়। কিভাবে? লিখিত ভাবে। হুলিয়ার সর্বনিম্ন সময় কত? 30 দিন। চলে আসি 88 ধারা। পলাতক ব্যক্তির সম্পত্তি ক্রোক করা। পলাতক ব্যক্তির সম্পত্তি ক্রোক করা। ক্রোকের ইংরেজি অ্যাটাচমেন্ট। ক্রোক মানে হলো সহায় সম্পত্তি সরকারের হেফাজতে নিয়ে যাওয়া, এটা হলো ক্রোক। দেখেন এই রাব্বি সাহেব, তাহলে হুলিয়া জারি করে কখন বলেন তো? এই মিলন সাহেব, হুলিয়া জারি করে কখন? পরোয়ানা জারি করছে, তারে গ্রেফতার করা যায় নাই, জামিনও নেয় নাই, তাহলে আজীবন তো তার জন্য ওই মামলা এই পর্যায়ে থাকবে না, তাহলে জারি করবে কি? হুলিয়া। কত ধারায়? 87 ধারায়। হুলিয়া জারি করছে, তারপরেও সে আসে নাই, তাহলে তার সম্পত্তি করবে কি? বুঝছেন? পড়া আগে বুঝবেন, তারপর হলো পড়া। এখন একটা বিষয় খেয়াল করেন, আদালত ইচ্ছা করলে হুলিয়ার সাথে সাথেই ক্রোক করতে পারে বা হুলিয়ার সময় শেষ হওয়ার পরেও ক্রোক করতে পারে। বুঝেন কিনা? আদালত বলতে পারে যে হুলিয়ার সময়ের মধ্যে যদি সে হাজির না হয় তাহলে তার সম্পত্তি ক্রোক, অথবা বলতে পারে যে ডাইরেক্ট অ্যাকশন। হুলিয়া এবং ক্রোক দুইটাই কি হবে? একসাথে। এই এখতিয়ার আদালতের কি আছে? এই যে দেখেন 87 ধারায় হুলিয়া জারি করেছে এমন আদালত গোল দিবেন যে কোনো সময় উক্ত পলাতক ব্যক্তির গোল দিবেন স্থাবর বা অস্থাবর সম্পত্তি বা উভয় ক্রোকের আদেশ দিতে পারে। সুতরাং যে ক্ষেত্রে অভিযুক্তকে গ্রেফতারের জন্য গোল দিবেন ওয়ারেন্ট জারি করা হয়েছে, ওয়ারেন্ট, এবং অভিযুক্ত ব্যক্তি পলাতক বা আত্মগোপনে রয়েছে, শুধুমাত্র সেই ক্ষেত্রে আদালত উক্ত ব্যক্তির হাজিরার জন্য 87 ধারায় লিখিত হুলিয়া জারি করবে নাকি। এবং আদালত মনে করলে উক্ত লিখিত হুলিয়া, এই যে গোল দিবেন, জারির সময়, দেখছেন, জারির সময় উক্ত পলাতক ব্যক্তির সম্পত্তি ক্রোকের আদেশ দিতে পারে। তার মানে হুলিয়া জারির সময়ও কি করতে পারে? ক্রোক করতে পারে। জেনে রাখা ভালো, যদি আমরা দেখি যে হুলিয়া জারি করে হাজির হওয়ার জন্য সর্বনিম্ন 30 দিনের সময় দিবে, দেখছেন, এটা গোল দেন, সর্বনিম্ন সময় কত দিন? 30 দিন। 3 নম্বর পয়েন্টে দেখেন, সরকার রাজস্ব প্রদানকারী স্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ প্রদান করা হলে সরকারকে আর কি উক্ত সম্পত্তি ক্রোক করতে হবে সম্পত্তি যে জেলায় অবস্থিত, উক্ত আন্ডারলাইন করবেন জেলা কালেক্টর মারফত। পুরাতন বইতে হয়তো বা নেই, লিখে রাখবেন যে রাজস্ব প্রদানকারী ভূমির ক্ষেত্রে ক্রোক করবে জেলা কালেক্টর। রাজস্ব প্রদানকারী ভূমির ক্ষেত্রে সম্পত্তি ক্রোক করবে কে? জেলা কালেক্টর। জেলা কালেক্টর মানে হলো ডিস্ট্রিক্ট কালেক্টর, ডিসি। আগে একদিন বলছিলাম ডিএম, ডিসি এন্ড ডিসি সব একই পদ। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট কালেক্টর, ডিস্ট্রিক্ট কমিশনার, ডেপুটি কমিশনার। আচ্ছা,
তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে রাজস্ব প্রদানকারী ভূমির ক্ষেত্রে সম্পত্তি ক্রয় করবে কে? জেলা কালেক্টর। পলাতক ব্যক্তির হাজির হওয়ার জন্য হুলিয়া জারির ক্ষমতা আছে আদালত আছে আদালতের বা সকল বিচারিক ম্যাজিস্ট্রেটের। গোল দিবেন সকল বিচারিক ম্যাজিস্ট্রেটের। কিন্তু শুধুমাত্র যে আদালত এমন হুলিয়া জারি করে, এটা ভিবিআই আন্ডারলাইন করেন, যে আদালত এমন হুলিয়া জারি করে সেই আদালত উক্ত পলাতক ব্যক্তির সম্পত্তি ক্রোকের আদেশ দিতে পারে। 3টে স্টার দেন। যে আদালত হুলিয়া জারি করবে সেই আদালতই কি করবে? সম্পত্তি ক্রোক করবে। হুলিয়া জারি করছে এক আদালত, ক্রোক করছে আর এক আদালত, এই ক্রোক অবৈধ। বুঝছেন? এই রাব্বি সাহেব, তাহলে হুলিয়া জারি করতেছে কত ধারায়? 87। আর ক্রোক করতেছে কত ধারায়? 88। কোন ধরনের সম্পত্তি? স্থাবর অস্থাবর উভয়। তারপরে দেখেন, সম্পত্তি ক্রোকের আদেশের তারিখ হতে গোল দিবেন 6 মাসের মধ্যে যে ব্যক্তির বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়েছে সে ব্যতীত অন্য কোনো ব্যক্তি, গোল দিবেন অন্য কোনো ব্যক্তি ক্রোকি আদালতে গোল দিবেন আপত্তি দাখিল করতে পারে যে উক্ত সম্পত্তিতে তার স্বার্থ আছে, আন্ডারলাইন করবেন, এবং এটা ক্রোক যোগ্য না। গোল দিবেন ধারা 88 6 ক। 3টে স্টার। তারপর বুঝাচ্ছি। 88 6 ক। ধরেন দিনেশ হলো আসামি, রাজু আহমেদ। দিনেশের নাম জানেন? রাজু। রাজু নামে সে ড্রাইভিং করছে 8-9 বছর। আচ্ছা, তাহলে সম্পত্তি, দিনেশ হলো ফেরারি আসামি, তাহলে দিনেশের বিরুদ্ধে হুলিয়া জারি করতে আসে নাই। এখন দিনেশের সম্পত্তি ক্রোক করছে, দিনেশের যে স্থাবর সম্পত্তি ক্রোক করছে, আর দিনেশের একটা বাইক ছিল সেটাও ক্রোক করছে। এখন অ্যাকচুয়ালি ওই বাইক হলো বেনজির সাহেবের, কিন্তু চালাই তো দিনেশ। এখন বেনজির আইসা আপত্তি দিবে ক্রোককারী আদালতে 6 মাসের মধ্যে যে এই বাইক দিনেশ কাকা চালাতো, কিন্তু দিনেশ কাকা মালিক না, মালিক কে? আমি। তাহলে তৃতীয় ব্যক্তিকে আপত্তি করতে হবে কত মাসের মধ্যে? এটা ইম্পর্টেন্ট, যে তৃতীয় কোনো ব্যক্তি ক্রোকি সম্পত্তি তার বলে দাবি করতে পারে কত মাসের মধ্যে? 6 মাসের মধ্যে। কাহিনী 6 মাস। বুঝছেন কি? জি, অন্য ব্যক্তি। জি, 88 6 ক ধারায় স্বার্থ সংশ্লিষ্ট লিখিত আপত্তি মঞ্জুর না হলে, বেনজির দেখা গেল ওই ব্লু বুক দেখাইছে, ক্রয় বিক্রয় কাগজপত্র দেখাইছে, তারপরেও আদালত বেনজির যে বাইক ফেরত দেয় না। নামঞ্জুরির আদেশের তারিখ হতে গোল দিবেন 1 বছরের মধ্যে উক্ত সম্পত্তিতে তার সত্ত্ব প্রতিষ্ঠা করার জন্য মোকদ্দমা দায়ের করতে পারে। 1 বছর। বেনজির আসে তো 6 মাসের মধ্যে আবেদন করলো, কিন্তু বাইক বেনজির ফেরত দেয় নাই, তাহলে কি করবে? তাহলে তাকে দেওয়ানি মামলা করতে হবে সত্ত্ব প্রতিষ্ঠার। কয় বছরের মধ্যে? 1 বছরের মধ্যে। 6 মাস আর 1 বছরের কাহিনী কে বুঝেন নাই? আকিনুর আর মিলন বলেন। আকিনুর বলেন 6 মাসের কাহিনী, আর মিলন বলেন 1 বছরের কাহিনী। বলেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল। পরে পরে 1 বছরের পরে, আগে 6 মাসের কাহিনী বলেন। আদেশের তারিখ হতে হ্যাঁ, 6 মাসের মধ্যে সম্পত্তি দাবি করে। কে দাবি করবে? কার? তৃতীয় ব্যক্তি দাবি করবে কয় মাসের মধ্যে? 6 মাস। এই তো মাথায় ঢুকতে। আর মিলন 6 মাসের মধ্যে দাবি করলো, এখন 1 বছরের কাহিনী বলেন। মনে করেন 7 ধাপের কোর্টে আছেন, স্যার আসে না এখনো, বলতে হবে না? বলেন। বলেন বলেন আখিনুর বলেন। কেন মামলা করবে? না মঞ্জুর হয়, 6 মাসের যদি না মঞ্জুর হয় তাহলে ওই ব্যক্তিকে মামলা করতে হবে দেওয়ানি মামলা। কয় বছরের মধ্যে? 1 বছরের মধ্যে। বুঝছেন? তারপরের পেজে চলে আসেন। তারপরে আর কি, যদি পলাতক ব্যক্তি হুলিয়া উল্লেখিত সময়ের মধ্যে হাজির না হয়, মানে হুলিয়াই তো সর্বনিম্ন সময় 30 দিন ছিল, ওই সময়ের মধ্যে সে কি বলেন হাজির হয় নাই, তাহলে প্রকৃত সম্পত্তি, আন্ডারলাইন করবেন, সরকারের উপর বর্তাবে। আন্ডারলাইন করবেন, কিন্তু ক্রোকের তারিখ হতে 6 মাসের মধ্যে উক্ত সম্পত্তি বিক্রয় করা যাবে না।
মানে হলো হুলিয়ায় উল্লেখিত সময়ের মধ্যে সে হাজির না হলে প্রকৃত সম্পত্তি কার উপর পড়তে হবে? কিন্তু সরকার বিক্রি করতে পারবে ক্রোকের তারিখ হতে কতদিন পরে? আজকে যদি ক্রোক করে তাহলে বিক্রি করতে পারবে কতদিন পরে? 6 মাস পরে। তাহলে এই জায়গা 6 মাস আছে। অন্য কেউ আপত্তি করবে 6 মাসের মধ্যে, আর আপত্তি না মঞ্জুর হইলে সত্ত্ব প্রতিষ্ঠান মামলা করবে 1 বছর, আর ক্রোকের কয় মাস পর বিক্রি করতে পারবে? 6 মাস। তাহলে 87-88 দ্বারা ক্লিয়ার আপনাদের কাছে? এখন দিনের শেষে বলতেছে যে আমি তো ফেরারি আসামি না, আমি তো গেছিলাম চেন্নাইতে ট্রিটমেন্ট করাইতে, এবং দিনের শেষে তার কাগজপত্র নিয়ে আসছে, কিন্তু এসে দেখে যে সে ফেরারি আসামি হয়ে গেছে, তার সয় সম্পত্তি ক্রোক হয়ে গেছে। তাহলে এই মুহূর্তে দিনেশের প্রতিকার কি? এই মুহূর্তে দিনেশের প্রথম প্রতিকার 88 ধারার যে ক্রোক করছে এটার বিরুদ্ধে রিভিশন করা। তাহলে ক্রোকের বিরুদ্ধে কি করা যায়? রিভিশন। 88 ধারা সমান সমান রিভিশন। রিভিশনটা করতে হয় উচ্চ আদালতে, দায়রা জজের কাছে। বুঝছেন? তাহলে এই ক্ষেত্রে যার সম্পত্তি ক্রোক করলো তার প্রথম প্রতিকার কি? রিভিশন। কোথায়? উচ্চ আদালতে। কোথায়? উচ্চ আদালত। বুঝছেন? সেকেন্ড যে প্রতিকার আছে সেটা হলো 89 ধারায় ক্রোকি সম্পত্তি পুনরুদ্ধার। ক্রোকি সম্পত্তি রিভিশন করতে হয় উচ্চ আদালতে, আর পুনরুদ্ধারের আবেদন করবো 89 ধারায়। পুনরুদ্ধারের আবেদন করবো যে আদালত আমার সম্পত্তি ক্রোক করছে সে আদালতে। কত ধারায়? 89 ধারায়। দেখেন, যার সম্পত্তি ক্রোক করা হয়েছে সে ক্রোকের তারিখ হতে গোল দেবেন 2 বছরের মধ্যে ক্রোক আদেশ প্রদান করে আদালতে হাজির হয়ে ক্রোকি সম্পত্তি পুনরুদ্ধারে আবেদন করতে পারে। দেখছেন? তাহলে 89 ধারার আবেদন করতে হবে কয় বছরের মধ্যে? বুঝেন কিনা? তাহলে যার সম্পত্তি ক্রোক করছে তার প্রতিকার কয়টা? 2টা। প্রথম প্রতিকার কি? রিভিশন। যদি রিভিশন না করে তাহলে কোথায়? 89। কতদিনের মধ্যে আবেদন? 2 বছর। 89 ধারা আবেদন 2 বছর। বুঝছেন? এই কি হয়েছে? বুঝছেন? এই ধন্যবাদ, আসতেছি আপনার প্রশ্নে। ওই জায়গা বলছে যে ক্রোকের কয় মাস পরে বিক্রি করা যাবে? 6 মাস। 6 মাস পর বিক্রি করা যাবে, আবার পুনরুদ্ধারে আবেদন করা যাবে কয় দিনের মধ্যে? 2 বছর। আপনার কাছে মনে হতে পারে যে পরস্পর বিরোধী কিনা, কন্ট্রাডিক্টরি, যে দেখা গেল যে 6 মাস পরে বিক্রি করছে আর সে তো 2 বছর পরে এসে আবার 2 বছরের মধ্যে সে দাবি করতেছে, কিন্তু অলরেডি তার সম্পত্তি কি হয়ে গেছে? তাইলে কি হবে? তাই তো? তাহলে যেটা হবে, ওই যে বিক্রির যে টাকা যদি আদালত তারা দিতে চায়, বিক্রির টাকা দিতে পারে। এ হলো এক। আর 2 নাম্বার যেটা, সেটা হলো যদিও বলে 6 মাস পরে বিক্রি করবে, অ্যাকচুয়ালি বিক্রি করে না। দেখেন না যে বছরের পর বছর পড়ে আছে? তাহলে বিক্রিটা যদি করেও ফেলে তাহলে কি করা যাবে? ওই বিক্রিত টাকা কি দিবে? ফেরত দিবে। বুঝতে পারছেন? তো খালি খালি ব্রিটিশ বলে নাই, বলেন নাই, কেউ বেশি বুদ্ধি হইলে বলেন না, আমরা বলি যে ওটা ব্রিটিশ। ব্রিটিশরা সবকিছু করে গেছে। বলেন। যে ব্যাপারটা হ্যাঁ, 6 মাস মধ্যে যদি আপনার প্রতিকার না পায় তাহলে 1 বছরের ধরুন দেওয়ানি মামলা করবে 1 বছর। জি। তো এই দেওয়ানি ঘটনাতে কি আছে দেওয়ানি কথা বলা নাই, তাই তো? সত্য প্রতিষ্ঠা মানেই কি? দেওয়ানি। বুঝতে পারছেন? একটা বলছে হলো এস.এম. মাহবুব সাহেব, আর একটা বলছিল অমুকির আব্বা। ঠিক আছে? তো সরাসরি দেওয়ানি বলে নাই, কিন্তু বলছে কি? সত্য প্রতিষ্ঠা। সত্য প্রতিষ্ঠা মানেই সেটা কি হয়? দেওয়ানি। আচ্ছা, তো তাহলে এখানে যে বিষয়টা দেখেন, আমরা যেটা বুঝাইতে যাচ্ছিলাম যে ক্রোক করলে প্রথম প্রতিকার 88 ধারার বিরুদ্ধে রিভিশন, অথবা 89 ধারায় পুনরুদ্ধারের আবেদন 2 বছরের মধ্যে। এখন পরের কাহিনী আমরা দেখি। যদি উক্ত ব্যক্তি প্রমাণ করতে পারে যে সে পলাতক ছিল না, পরোয়ানা এড়ানোর জন্য সে আত্মগোপন করেনি, বা সে নির্ধারিত সময়ে হুলিয়া পায়নি,
তাহলে আদালত তার প্রকৃত সম্পত্তি পুনরুদ্ধারে আবেদন মঞ্জুর করতে পারে। আবেদন নামঞ্জুর হলে তার বিরুদ্ধে আপিল করা যাবে। কিন্তু সে 89 ধারার আবেদন করতে সবকিছু ব্যাখ্যা করার পরেও আদালত তার প্রকৃত সম্পত্তি ফেরত দেয় নাই, তাহলে তার প্রতিকার কি? আপিল। সো আপনি একটু লিখে রাখবেন যে 89 ধারার আবেদন নামঞ্জুর সমান সমান আপিল, আর 89 ধারার আবেদন মঞ্জুর সমান সমান রিভিশন। একটু লেখেন 89 ধারার আবেদন নামঞ্জুর সমান সমান আপিল, আর 89 ধারার আবেদন মঞ্জুর সমান সমান রিভিশন। লেখেন, তারপর আমি ব্যাখ্যা দিয়ে বোঝাচ্ছি। ঊননব্বই ধারার আবেদন নামঞ্জুর সমান সমান কি? আপিল। আমি একটু ব্যাখ্যা দিই। দিনের শেষে বলল যে আমি বিদেশে ছিলাম, চিকিৎসারত ছিলাম, আমার প্রকৃত সম্পত্তি ফেরত দেন। দিনের সে ফেরত দেয় নাই, তাহলে নামঞ্জুর করছে। দিনেশের প্রতিকার কি? আপিল। আর দিনের শেষে বললো আমি বিদেশে ছিলাম, এইগুলো বললাম, দিনেশের সম্পত্তি ফেরত দিয়ে দিছে, তাহলে সংক্ষুব্ধ কে? রাষ্ট্রপক্ষ। তাহলে রাষ্ট্রপক্ষের প্রতিকার কি? রিভিশন। বুঝছেন? তাহলে জায়গা মোট 3 জায়গা রিভিশন, 2 জায়গা রিভিশন করতে। এক হলো ক্রোক করলে সরাসরি প্রতিকার রিভিশন, আর রিভিশন না করে সে যদি 89 ধারার আবেদন করে, 89 ধারার আবেদন যদি না মঞ্জুর হয় তাহলে প্রতিকার কি? আপিল। আর 89 ধারার আবেদন যদি মঞ্জুর হয় তাহলে প্রতিকার কি? রিভিশন। আর যে বুঝবেন না, মনোযোগ নাই, তার মাথার ভিতরে আপিল আর রিভিশনই ঘুরতেছে, আর মনে মনে ভাবতেছে যে স্যার ছাড়ে না কেন, কতক্ষণে জায়গা বসবো। আচ্ছা, বাট এটা মজার জিনিস, এগুলা সব আপনার কোর্ট কাছারিতে লাগবে। আর কালকে যে লাগবে তা না, না জানলে পরে সিনিয়রের কাছে যাইতে হবে বা এদিক সেদিক দৌড়াইতে হবে কোন জায়গা কি আছে। আচ্ছা, তো তাহলে আমার এখন এই যে আপিলটা 89 ধারার আবেদন নামঞ্জুর হয়ে গেলে যে আপিল, এই আপিলটা হলো 405 ধারা। বিস্তারিত পড়বো না। এই আপিলটা, এই যে আমরা প্রথম আপিল পেয়ে গেলাম, কত ধারায় আপিল হবে? 405 ধারায়। 3টে স্টার দেন 405 ধারায়। এই যে আপিলটা হবে, এই আপিলটা হবে কত ধারায়? 405 ধারায়। তাহলে আমি পুরা প্রসেসটা সংক্ষেপে আর একবার বলি, শুনেন। যারে ওয়ারেন্ট দিছিল, যারে গ্রেফতার করা যায় নাই, নিজে কখনো জামিন প্রাপ্ত হয় নাই, তারে প্রথম দেবে লিখিত হুলিয়া। হুলিয়া 87 ধারায়, হুলিয়া 3টি উপায়ে ঘোষণা করে লটকাইয়া আর আদালতে লটকাইয়া। হুলিয়ার সর্বনিম্ন সময় 30 দিন। হুলিয়ার সাথে সাথে বা পরে ক্রোক করতে পারে। 88 ধারা নাকি? স্থাবর অস্থাবর উভয়। আর রাজস্ব প্রদানকারী ভূমির ক্ষেত্রে ক্রোকের আদেশ দেবে কারে? জেলা কালেক্টর। মনে আছে? এখন যে আদালত হুলিয়া জারি করবে, সে আদালত কি করবে? ক্রোক করবে। মনে আছে কিনা? এখন ক্রোক করলে যদি থার্ড পার্টির কোনো সম্পত্তি ক্রোক করা হয়, তাহলে ওই থার্ড পার্টি আদালতে এসে আবেদন করবে ক্রোকের 6 মাসের মধ্যে। 6 মাসে আবেদন করার পরেও যদি তার সয় সম্পত্তি তারে না দেয়, তাহলে সে সত্য প্রতিষ্ঠার মামলা করবে 1 বছরের মধ্যে। 6 মাস 1 বছর। হুলিয়ায় সময় পার হওয়ার পর ওই ক্রোকৃত সম্পত্তি চলে যাবে সরকারের হেফাজতে, তবে ক্রোকের তারিখ হতে 6 মাস অতিবাহিত হলে বিক্রি করতে। মনে আছে কিনা? আচ্ছা, এখন ক্রোক যার সম্পত্তি করলো তার প্রতিকার কি? সে যদি এসে দেখে যে না, তার তো আসলে বাস্তবে কোনো দোষ নাই, সে তো আসলে এগুলো পায় নাই, তাহলে তার প্রথম যে প্রতিকার সেটা হলো সে রিভিশন করতে পারে। 88 ধারার বিরুদ্ধে সরাসরি কি করা যায়? রিভিশন করা যায়। তার দ্বিতীয় যে প্রতিকার সেটা হলো 89 ধারায় 2 বছরের মধ্যে ওই প্রকৃত সম্পত্তি পুনরুদ্ধারে আবেদন করতে পারে। পুনরুদ্ধারের আবেদন যদি নামঞ্জুর হয়, তাহলে সে 405 ধারায় উচ্চ আদালতে কি করবে? আপিল করবে। আর পুনরুদ্ধারের আবেদন যদি মঞ্জুর হয়, তাহলে রাষ্ট্রপক্ষ বা বাদীপক্ষ করবে কি? এতক্ষণ ধরে এই জিনিসই আমরা পড়ছি। বুঝছেন? আচ্ছা, এখন বিগত বছর প্রশ্ন পড়ি, দেখেন।
পলাতক আসামির প্রকৃত সম্পত্তিতে অন্য কোনো ব্যক্তি ক্রোকের কতদিনের মধ্যে তার নিজের স্বার্থ দাবি করতে পারে? কতদিন? 5 মাস। এখানে একটু লিখে রাখেন 88,146 ধারা সমান সমান সম্পত্তি ক্রোক প্লাস রিসিভার নিয়োগ। 88 ও 146 ধারা, 88 ও 146 ধারা সম্পত্তি ক্রোক এবং রিসিভার নিয়োগ। এই জিনিস যদি আপনি একা একা পড়তে যান তাহলে খুব বোরিং, এবং একা একা মানে আমি তো এতক্ষণ ধরে বুঝাইলাম, যদি আপনি একা একা পড়তে যাইতেন তাহলে এটা আপনার জন্য খুব বিরক্তিকর, এবং এই সব কিছু খুঁজে বের করা আপনার জন্য কষ্টসাধ্য। আর এর মধ্যে মোবাইল কয়বার ধরতেন তার হিসেব নেই। আচ্ছা, এই জায়গায় যত প্রশ্ন আছে সব প্রশ্ন ইম্পর্টেন্ট, সব কষ্ট করে পড়ে ফেলবেন। আমরা চলে আসব লুৎফর সাহেবের 99 ক ধারা। আসেন। সংবাদপত্র, পুস্তক বা নথি বাজেয়াপ্ত করা। 99 ক পড়ার আগে একটু 3 মিনিটের বিরতি, তারপরে আবার আমরা পড়তেছি। আচ্ছা, 99 ক দেখেন, এটা ভিভিআই একবার প্রশ্ন আসছিল যে 99 ক ধারা অনুসারে নিম্নলিখিত ক্ষেত্রে গোল দেবেন সরকার কোন মুদ্রিত, আন্ডারলাইন করবেন, সংবাদপত্র, পুস্তক বা কোন দলিল বাজেয়াপ্ত করতে, ফরফিটেড ঘোষণা করতে পারে। এটা আদালত না, এটা সরাসরি করতেছে কে? সরকার, তার নির্বাহী আদেশ বলে। ধরেন কি কি কারণে করতে পারে যদি আমরা দেখি, যা প্রকাশ করা দণ্ডবিধির 123, 124 ক, 123 ক, 153 ক, 292, 295, 505, 505 ক দ্বারা শাস্তিযোগ্য অপরাধ। তো এর মধ্যে যা আছে, 124 কতে আছে রাষ্ট্রদ্রোহিতা, 153 কতে আছে শ্রেণী সময়ের মধ্যে বিরোধ, 295 কতে আছে ধরেন ধর্ম নিয়ে যে বিরোধ, 292 তে আছে অশ্লীল বস্তু এইগুলা। তো যদি কোথাও রাষ্ট্রদ্রোহিতামূলক বিষয় প্রচারিত হয় পুস্তক বা সংবাদপত্রে, বা এমন কিছু প্রকাশ করছে যা হিন্দু মুসলিমের মধ্যে বিরোধ বেঁধে যেতে পারে, বা ধর্ম অবমাননার শামিল গালি, তাহলে সেই সকল জিনিস সরকার কি করতে পারে? বাজেয়াপ্ত করতে পারে। যা প্রকাশ করা বাংলাদেশের, গোল দিবেন, এটা গুরুত্বপূর্ণ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদের স্পিকার বা প্রধান বিচারপতির জন্য মানহানিকর। সবাই না কিন্তু, কে কে? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সংসদের কে? স্পিকার আর প্রধান বিচারপতি। এই 4 জনের জন্য কি মানহানিকর? যে কোনো বিষয়ে যেটা মারাত্মকভাবে অশ্লীল বা কুৎসাজনক, মারাত্মকভাবে কি অশ্লীল বা কুৎসাজনক এমন শব্দ বা দৃশ্যমান বিবৃতি যা কোনো ব্যক্তি বা ব্যক্তিদের কোনো আমলযোগ্য অপরাধ করতে উত্তেজিত করে বা করতে পারে। তাহলে সহজ কথা বলা যায়, একটা সময় ওই যে আমার দেশ পত্রিকারে কি করছিল? বাজেয়াপ্ত করছিল, প্রকাশনা বন্ধ করে দিয়েছিল। তসলিমা নাসরিনের নাম শুনছেন না? ওনারও অনেক বই সরকার বাজেয়াপ্ত করছে। তাহলে ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 99 ক ধারায়। এই জায়গায় কোনো মামলা টামলা কিছু করা লাগবে না, ডাইরেক্ট অ্যাকশন কে নিবে? সরকার, নির্বাহী আদেশ বলে, নির্বাহী আদেশ বলে। তাহলে আমরা চলে এসে হাইকোর্ট বিভাগে আবেদন করা। এখন যদি বাজেয়াপ্ত করে ফেলে তাহলে প্রতিকার কি ভাই? দেখেন 99 ক ধারায় প্রদত্ত বাজেয়াপ্তের আদেশ বাতিল, গোল দিবেন, বাতিল করার জন্য স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি গোল দিবেন 2 মাসের মধ্যে হাইকোর্ট বিভাগে আবেদন করতে পারে। ওই যে যার সংবাদপত্র বাতিল হলো, যার বই বাতিল হলো, বাজেয়াপ্ত হলো, তার প্রতিকার কি? হাইকোর্ট বিভাগে সরাসরি আবেদন করা। এই আবেদনটা নট আপিল নট রিভিশন, এটা কি? বাতিলের আবেদন করা। কয় মাসের মধ্যে? 2 মাস। ব্র্যাকেটে লেখেন 99 খ। এই যে আবেদনটা করতেছে, এই আবেদনটা কততে? 99 খ, 99 খ বা 99 বি। তাহলে আমরা বিগত বছরের প্রশ্ন যদি দেখি, সরকার দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898 এর কোন ধারা বলে অশ্লীলতার অভিযোগে কোন পুস্তক বাজেয়াপ্ত করতে পারে? 99 এ। আর প্রতিকার আছে কততে? 99 2 নাম্বার, সেলফ প্র্যাকটিসের 2 নাম্বার বিবিআই। এই যে দেখেন সেলফ প্র্যাকটিসের 2 নম্বরে বলতেছে যে সরকার কর্তৃক বাজেয়াপ্ত কোন সংবাদপত্র, পুস্তক বা দলিল কোন স্থানে আছে কিনা তা তল্লাশি করার জন্য তল্লাশি পরোয়ানা জারি করতে পারে কে? যে কোনো ম্যাজিস্ট্রেট। এখন যে কোনো ম্যাজিস্ট্রেট এটার কাহিনী বুঝে নাকি? ধরেন আমার দেশ পত্রিকা বাতিল করছে,
বা তসলিমা নাসরিনের বই বাতিল করছে, এখন জানা গেল নীলক্ষেতের অমুক দোকানে তসলিমা নাসরিনের বই বিক্রি হচ্ছে, তাহলে এই বই তল্লাশি করার জন্য সার্চ ওয়ারেন্ট ইস্যু করবে কে? যে কোনো ম্যাজিস্ট্রেট। কত ধারা? 99 ক। বুঝছেন লুৎফর সাহেব? তাহলে 99 ক এর সার্চ ওয়ারেন্টের কাহিনী বুঝছেন? 3 নাম্বার দেখেন, সরকার কোন সংবাদপত্র পুস্তক বাজেয়াপ্ত করার আদেশ দিলে তার বিরুদ্ধে প্রতিকার কি? বাজেয়াপ্ত আদেশ বাতিলের জন্য আবেদন করতে পারবে। বাজেয়াপ্ত আদেশ বাতিলের জন্য আবেদন করতে পারবে। আমরা চলে আসি পুরাতন বইতে নেই, বাট পুরাতন বইতে আমি লিখে দিয়েছিলাম তল্লাশি পরোয়ানা, সেজার লিস্ট 103 ধারা, বাট এই জায়গায় একটু আলোচনা আছে, এই আলোচনাটুকু আমরা একটু পড়ি। দেখেন, তল্লাশি এবং জব্দকরণ, সার্চ এন্ড সিজার 103 ধারায় বলা হয়েছে সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি করতে হবে। আন্ডারলাইন করেন, অবশ্যই তল্লাশি করতে হবে কিভাবে? সাক্ষীদের উপস্থিতিতে। ফৌজদারি কার্যবিধির অধীন তল্লাশি করার ক্ষেত্রে যে স্থানে তল্লাশি করা হচ্ছে উক্ত স্থানে স্থানীয় সম্মানিত 2 বা ততোধিক বাসিন্দাকে সাক্ষী হিসেবে আহ্বান করবে। গোল দিবেন। কতজন? সর্বনিম্ন কয়জন? 2 জন। সর্বোচ্চ কত? সীমা নাই। তাদের উপস্থিতিতে তল্লাশি করবে। 100 ওই যে দেখবেন যে জেরা করার সময় জিজ্ঞেস করছে যে আপনি যে সিজার লিস্ট তৈরি করছেন কয়জন সাক্ষী ছিল, সিজার লিস্টে কয়জনের স্বাক্ষর আছে? সর্বনিম্ন থাকা লাগবে কয়জনের? 2 জনের। যদি 1 জন থাকে তাহলে তার প্রক্রিয়া ঠিক নাই। আচ্ছা, তাও 2 জন, 7-এর 2 জন থাকলে হবে না, হবে কি? ওই এলাকা 103 এর 1 ধারা অনুসারে 2 বা ততোধিক ব্যক্তির উপস্থিতিতে তল্লাশি কর্মকর্তা তল্লাশি করবে এবং 103 এর 2 ধারায় বলা হয়েছে তল্লাশি করার সময় উদ্ধারকৃত মালামালের একটি তালিকা তৈরি করবে যা জব্দ তালিকা বা সেজার লিস্ট নামে পরিচিত। উক্ত জব্দ তালিকায় উপস্থিত সাক্ষীগণ স্বাক্ষর করবে এবং তারা জব্দ তালিকায় সাক্ষী হিসেবে গণ্য হবে। আদালত সমনের মাধ্যমে তাদেরকে সাক্ষী হিসেবে তলব করলে শুধুমাত্র তখনই তারা সাক্ষ্য দিতে বাধ্য থাকবে। জব্দ তালিকার সাক্ষী আদালতের নির্দেশ অনুসারে কোনো প্রকার যুক্তিসঙ্গত কারণ ব্যতীত আদালতে হাজির হতে প্রত্যাখ্যান করলে বা অবহেলা করলে উক্ত ব্যক্তি দণ্ডবিধির 187 ধারায় অপরাধ করেছে মর্মে গণ্য হবে। তো আমার এই জায়গা যেটা গুরুত্বপূর্ণ, যাদের একটু লিখে রাখেন, সার্চ মানে আপনার সিজার লিস্ট বা জব্দ তালিকা কত ধারা? 103 ধারা। কতজন সাক্ষীর উপস্থিতিতে? 2 বা ততোধিক। কোন সাক্ষী? স্থানীয় সাক্ষী। ঠিক আছে। যদি 1 নম্বর প্রশ্ন করেন সর্বনিম্ন কতজন সাক্ষীর উপস্থিতিতে তল্লাশি করতে হবে? 2 জন। তো আমরা অপরাধ দমন আগামী ক্লাসে পড়বো। আজকে আপনাদের পরীক্ষা নেই, আগামী দিন একসাথে 40 মার্কের পরীক্ষা শুক্রবারে। আগামীকাল পড়া নেই। আর যারা যারা আমাদের এখানে আছেন ভর্তি হন নাই, ভর্তি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করেন, অনলাইন অফলাইনে যারা আছেন উভয়। আর তাহলে শুক্রবারে 4:30টায়, ঠিক আছে, এক্সাক্ট 4:30টায় চলে আসবেন। লেংদি ক্লাস হবে ইনশাল্লাহ, আর ওই দিনে পরীক্ষা। আর যদি কোনো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করার থাকে করতে পারেন।